अब अपना फोनটা দেন। আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। আমার মনে হয় আমি একটু ওয়েট করবো 2-1 মিনিট, যে আসলে সবাই একটু জয়েন হয়নি গ্রুপে, তারপরে আমি ক্লাস শুরু করব। দেখি অলরেডি আমাদের সাথে বেশ কিছুজন জয়েন্ট হয়েছে, আমরা একটু দেখি কতজন জয়েন করেছে আমরা। হ্যাঁ, আমাদের সাথে অনেকজনই জয়েন করেছে অলরেডি, 30 জনের মতো। সবাইকে বলবো প্রথমেই তোমরা ভিডিওটা একটা করে রিয়্যাক্ট দিয়ে দাও, যাতে করে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়। আমরা একটা মেগা ক্লাস নিতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে। প্রায় 31 জনের মতো আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছ। আমি 1 থেকে 2 মিনিটের মধ্যেই শুরু করব। তো সবাইকে প্রথমেই বলবো তোমরা ভিডিওতে একটু লাইক কমেন্ট দিয়ে দাও। আমি ক্লাসে যাচ্ছি। সরি, ওকে, আমি তাহলে আমার মনে হয় আর দেরি না করে ক্লাস শুরু করে দিই। প্রায় 40 জনের মতো আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। দেখো, আমরা আজকে হৃদরোগ নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা, আমাদের হার্টের যে ডিজিজগুলো হয় এইগুলাকে আমরা এক কথায় বলি করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট সংক্রান্ত ডিজিজ। সো দেখো, এই হার্টের ডিজিজগুলো নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন টেস্ট করি। তো এই টেস্টগুলোর মধ্যে একদম প্রাথমিকভাবে যে টেস্টটা আসবে সেটা হচ্ছে ইসিজি। অর্থাৎ কোনো একটা হার্টের রোগী যদি আসে, তাহলে প্রথমেই তাকে যে টেস্টটা মোটামুটি করতে দেওয়া হয় সেটা হচ্ছে ইসিজি। এই জন্য আমরা ইসিজি কে বলি হৃদরোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা। এরকমও বলতে পারো যে এইটা প্রধান পরীক্ষা। যদি একটা পরীক্ষাও ডক্টর দেয় তাহলে সেটা হচ্ছে ইসিজি টেস্ট দিবে। দেখো, এখানে একটা ইসিজির একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। এই ইসিজিটা কিন্তু একটু অ্যাবনরমাল, এখানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ রয়েছে। দেখো, সেকেন্ড দেখো, নাম্বার 2 হচ্ছে বিএনপি নামক একটা টেস্ট করা হয়। এই টেস্টটা মেইনলি করা হয় হার্ট ফেলিউর দেখার জন্য, আমরা এই টেস্টটা করি। নাম্বার 3, লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। লিপিড প্রোফাইল যে টেস্ট, এটা একটা নন স্পেসিফিক টেস্ট। অর্থাৎ তুমি সরাসরি এই টেস্ট করে হার্ট অ্যাটাক হয়েছে কি হয় না এগুলো নির্ণয় করতে পারবা না। তবে এই টেস্ট করলে তুমি বুঝতে পারবা যে একটা মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। মোটামুটি আমাদের লিপিড প্রোফাইলে যে জিনিসটা হিসাব করা হয় সেটা হচ্ছে কোলেস্টেরল। তোমাদের বইয়ে উল্লেখিত 2 টাইপের কোলেস্টেরলের নাম আছে। একটা হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এই এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিনকে আমরা বলি হচ্ছে গুড কোলেস্টেরল। কি বলি? গুড কোলেস্টেরল। অন্যদিকে এই যে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিনকে আমরা বলি হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এর মধ্যে যদি আমাদের বডিতে এইচডিএল এর পরিমাণ বেশি থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো, কিন্তু এলডিএল এর পরিমাণ যদি আমাদের বডিতে বেশি থাকে তাহলে কিন্তু সেটা আমাদের বডির জন্য খারাপ। এই এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিনটাকে আমরা এমন ভাবে তুলনা করতে পারি, ধরো তোমাকে দেয়া হলো 100 গ্রাম তুলা, 100 গ্রাম তুলা আর 100 গ্রাম লোহা, দুইটার ওজনই কি সমান হবে না? কিন্তু এইটা তুলা কিন্তু ওজন 100 গ্রাম তুলাও যতটুকু, 100 গ্রাম লোহাও ততটুকু। বাট খেয়াল করবা, তুলা যেহেতু পাতলা এজন্য পরিমাণে দেখতে অনেক বেশি দেখা যাবে। তো এই লো ডেনসিটি লিপোপ্রোটিন গুলো অনেকটা ওরকম তুলার মতো। অর্থাৎ সহজ কথায় এগুলো বেশি জায়গা দখল করবে কিন্তু ওজনে হবে কম। অন্যদিকে হাই ডেনসিটি লিপোপ্রোটিন অনেকটা লোহার মতো, অর্থাৎ এ জায়গা দখল করবে কম কিন্তু ওজনে হবে বেশি। সো দেখো, এই এইচডিএলটা আমাদের বডিতে যদি 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো, কিন্তু 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি কম থাকে তাহলে কিন্তু এটা আমাদের জন্য খারাপ। অন্যদিকে
লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল, এটা অবশ্যই 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকতে হবে। এর থেকে যদি বেশি থাকে তাহলে সেটা একটা বিপদ সংকেত বলতে পারো। বিশেষ করে এইটার কারণেই কিন্তু আমাদের এই কোলেস্টেরল গুলো যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই সকল ডিজিজ গুলো হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তুলনামূলকভাবে দেখবা মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু হার্টের রোগ বেশি হয়। কেন? কারণ ছেলেদের থেকে মেয়েদের বডিতে কিন্তু আমাদের এইচডিএল এর পরিমাণ বেশি থাকে। যেহেতু তাদের এইচডিএল বেশি থাকে, এলডিএল কম থাকে, এজন্য মেয়েদের কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক কম। অন্যদিকে ছেলেদের যেহেতু এলডিএলটা বেশি থাকে আর এইচডিএলটা তুলনামূলকভাবে কম থাকে, এজন্য ছেলেদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। আমরা সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তো দেখো নেক্সট স্টেপে যাই, আমাদের আরো একটা পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি করোনারি অ্যানজিওগ্রাম। বেশি ফ্যানটা সুইজন কর। করোনারি অ্যানজিওগ্রামটা দিয়ে কি করি আমরা? করোনারি ধমনীতে কোনো ব্লক আছে কিনা এইটা দেখার জন্য আমরা এই করোনারি অ্যানজিওগ্রাম টেস্টটা করি। আর এছাড়াও আছে কি এক্স-রে, ইটিটি, এই টেস্টগুলো আমরা করি। তো মাথায় রাখবা আমাদের এই টেস্টগুলোর মধ্যে প্রথম যে 4টা টেস্ট লিখছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা আরো কিছু টেস্ট করি, যেমন ধরো ট্রোপোনিন আই টেস্ট করা হয়, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি। একটু মাথায় রেখো, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এই টেস্টগুলো কিন্তু করে আমরা হার্ট অ্যাটাক নির্ণয় করতে পারি। তবে মাথায় রাখতে হবে এই সবগুলো টেস্টের মধ্যে আমরা প্রাথমিক টেস্ট কোনটা সেটার আনসার কিন্তু হবে ইসিজি। এখন ইসিজি তে যখন আমরা এরকম পাবো তখন আমরা কিন্তু ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি পরবর্তীতে এই টেস্টে আমরা দিতে পারি। এছাড়া আরো এনজাইমেটিক টেস্ট আছে, সেগুলো আমাদের জানার দরকার নাই, যেমন সিকেএমবি। তো দেখো এইগুলোর মধ্যে আমারে কিন্তু আমি স্টার মার্ক করছি। ইসিজিটাকে আমরা 3 স্টার লিখবো, অর্থাৎ এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমাদের বিএনপি, এল লিপিড প্রোফাইল, করোনারি অ্যানজিওগ্রাম, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এইগুলো হচ্ছে আমার 2 স্টারের মধ্যে থাকবে। সো তোমরা যারা দেখতেছো এগুলা কিন্তু সুন্দর মতো নোটস করে নাও। তো আমি আবারও বলি, যারা এখনো রিয়্যাক্ট দাও নাই, মোটামুটি 61 জনের মতো দেখতেছো, সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও, সবাই একটু রিয়্যাক্ট দিয়ে দাও। আমরা ইনশাআল্লাহ আজকে একটা অনেক বড় ক্লাস নিব। ভাইয়া আপনার বোর্ড ফুল দেখা যায় না অপু। ওকে, আচ্ছা আমি বোধহয় এদিকে একটু করে গেছি, ঠিক বলেছো, রাইট। আচ্ছা, থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আচ্ছা এবার দেখো আমরা একটু এদিকে যাই। আমার মনে হয় এখন দেখতে পাচ্ছ সবাই। সো এইগুলো তোমরা সবাই তুলে নাও, আর যারা এখনো রিয়্যাক্ট দাও নাই সবাই দ্রুত রিয়্যাক্ট দিয়ে দাও, ঠিক আছে? শেয়ারও করে দাও যারা সম্ভব, আর অবশ্যই রিয়্যাক্ট দিয়ে দাও। ইনশাআল্লাহ আমরা অনেক মেগা একটা ক্লাস নিব, সবাই রিয়্যাক্ট দিয়ে দাও। তো তাইলে আমরা এই জায়গা থেকে আমরা মোটামুটি এখান থেকে পরবর্তী অংশে আমরা একটু মুভ করতে পারি, রাইট? তাহলে পরবর্তী অংশে মুভ করার ক্ষেত্রে এখানে আমরা এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এই জিনিসগুলো আমরা মুছে দিলাম। দেখো আমরা পরবর্তী জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। এখন প্রথম কথা হচ্ছে আমরা হৃদরোগ সম্পর্কে একটু কথাবার্তা জানবো। আমাদের কিছু জিনিস, যেমন ধরো আমরা যে হার্টের ডিজিজ গুলো আমরা বলি, ঠিক আছে? হার্ট খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান আমরা বলতে পারি। আমরা জাস্ট একটা কোনরকম একটা চিত্র হার্টের আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে? তো ধরো এটা একটা হার্ট। তো হার্টে যে ডিজিজ গুলো হয় এগুলোকে আমরা যদি একটা চিহ্নিতকরণের মধ্যে আসি, আমরা এই ডিজিজ গুলোকে আমরা বলি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজও বলতে পারি। কার্ডিওভাস্কুলার ডিজিজ, মাথায় রেখো নামগুলো, কার্ডিওভাস্কুলার ডিজিজ। অথবা অনেকে আমরা কি বলি এটাকে, অনেকে আমরা হার্ট ডিজিজ নামেও বলি সরাসরি, অর্থাৎ হার্ট ডিজিজ বলি একদম সিম্পলি যদি বলতে চাই। এছাড়া আরেকটা নামে কে দেওয়া হয়, সেটা হচ্ছে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজও বলতে পারি। করোনারি আর্টারি ডিজিজ, সংক্ষেপে বলা হয় সিএডি, করোনারি আর্টারি ডিজিজ। তো দেখো আমাদের এই যে হার্টের ডিজিজ বলি, কিংবা করোনারি আর্টারি ডিজিজ, কিংবা কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইগুলাকে বেশ কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো সেই ভাগটা আমরা প্রথমে লিখব। তো মোটামুটি আমাদের এই করোনারি আর্টারি ডিজিজকে আমরা সিএডি দ্বারা দেখাচ্ছি। এটাকে আমরা ভাগ করলে আমরা বেশ কয়েকটা জিনিস পাবো। নাম্বার 1, একটা টাইপকে আমরা বলি এনজাইনা। কি বলি? এনজাইনা পাবো। একটা টাইপের মধ্যে আমরা পাবো হচ্ছে এমআই, সহজ কথায় আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক
এমআইটা কি আমি পরে বলতেছি তোমাদেরকে। এন্ড দেন যদি আমরা পাই তারপরে আমরা পাবো কি হার্ট ফেইলিউর পাবো, হার্ট ফেইলিউর। তোমরা যদি কোনো কিছু না দেখতে পারো আমাকে বলবা, আমি একটু এদিকে সরে যাব। এছাড়া আরো একটা রোগ অনেক সময় বাজে যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া। কি বললাম? অ্যারিথমিয়া। সো আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এখন প্রথমে একদম প্রাথমিকভাবে। প্রত্যেকটারই কিন্তু আমরা ডিটেইলস পরবর্তীতে ভিডিও করব বা আমরা লাইভ ক্লাস নিব, কিন্তু খুব সংক্ষেপে আমরা এই জিনিসগুলো একটু জানবো যেগুলো আমাদের মোটামুটি প্রয়োজন। প্রথম কথা দেখো, এই যে ডিজিজ গুলোর কথা বললাম, হার্টের ডিজিজ বলতে মেইনলি আমরা এইগুলো খুব কমন ডিজিজ। এছাড়া আরো অনেক ডিজিজ থাকতে পারে, যেমন কিছু কিছু ডিজিজ থাকে যেগুলো হচ্ছে আমাদের কনজেনিটাল হয়, অর্থাৎ জন্মগতভাবে। আমি এটা একটু মাথায় রাখবা, জন্মগতর মধ্যে হার্টের একটা ডিজিজের নাম একটু মনে রাখবা। জন্মগত ক্ষেত্রে, জন্মগত রোগ হার্টের কি? টেট্রোলজি অফ ফ্যালট বা টপ বলি আমরা, অফ ফ্যালট, টেট্রোলজি অফ ফ্যালট, একদম সংক্ষেপে বলা হয় টপ। এটা হচ্ছে হার্টের একটা জন্মগত রোগ বা কনজেনিটাল একটা ডিজিজ হইতে পারে। সো এইগুলো আমরা মোটামুটি এখন জানলাম। দেখো এখন এনজাইনা জিনিসটা কি এটা একটু আমরা জানবো। সো আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, তো তোমরা সবাই যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই রিঅ্যাক্টটা দিয়ে দাও। আমি আবারও বলছি, যারা দেখতেছো রিঅ্যাক্টটা দিয়ে দাও। এখনো অনেকে রিঅ্যাক্ট দাও নাই, সো আমি আশা করি যারা রিঅ্যাক্ট দাও নাই দ্রুত রিঅ্যাক্ট দিয়ে দিবা। 52 জন দেখতেছো, সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডদের সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। এই তো আলহামদুলিল্লাহ অনেকে রিঅ্যাক্ট দিচ্ছ, আমি আশা করি সবাই রিঅ্যাক্ট দিবা। তো দেখো আমাদের এবার আমরা একটু ভাগ করি এবং এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এটার নাম করোনারি আর্টারি ডিজিজ কেন বললাম। দেখো আমাদের হার্টে যে রক্ত সাপ্লাই দেয় যে ধমনী, এটা ধরো হার্টের দুইটা ধমনী, ঠিক আছে? হার্টে যে ধমনী রক্ত সাপ্লাই দেয় সেই ধমনীকে আমরা বলি করোনারি ধমনী। একটু মাথায় রাখবা, জিনিসগুলো একদম সুন্দর মতো নোটস করে ফেলবা। করোনারি ধমনী, পরবর্তীতে গ্রুপে পোস্ট করবা ইনশাআল্লাহ। তাহলে হার্টের যে রোগটা হয় বা সহজ কথায় আমাদের করোনারি ধমনীতে যে থাকে, এটা হচ্ছে আমাদের কোথায় থাকবে করোনারি ধমনী? এটা হচ্ছে হৃৎপিণ্ডের ধমনী আমরা বলতে পারি, হৃৎপিণ্ডের ধমনী। তাইলে এটা কি করে? এটার কাজ কি? এটার কাজ, এই করোনারি ধমনীর কাজ আমাদের যে হার্ট আছে, হার্টে অক্সিজেন সাপ্লাই দেয়া, কিন্তু এই বা পুষ্টি, অক্সিজেন, গ্লুকোজ, অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো প্রয়োজন সেগুলো সাপ্লাই দেয়া কাজ কিন্তু এই করোনারি ধমনী। এখানে যে ডান দিকে যে করোনারি ধমনীটা দেখতেছো এটাকে বলা হয় ডান করোনারি ধমনী, আর বাম দিকের করোনারি ধমনীটাকে আমরা বলি বাম করোনারি ধমনী বা লেফট করোনারি আর্টারি। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো জানলাম ইনশাআল্লাহ। তো দেখো এই যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই ধমনীকে কেন্দ্র করে কিন্তু অনেক সমস্যা হইতে পারে। আবার এখানে কিছু শিরা থাকে যে শিরার মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের করে দেয়, সেই শিরাটাকে আমরা বলি করোনারি শিরা বা করোনারি সাইনাস। এক্সাক্ট নামটা কি? করোনারি সাইনাস। করোনারি সাইনাসটার একটু জেনে রাখবা, করোনারি সাইনাসটার কাজ কি? এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড সাপ্লাই দেওয়া, হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড সাপ্লাই দেওয়া, সরি মানে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে বের করে নেবে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইডটাকে কি করবে? অর্থাৎ বের করে নিয়ে যাবে, বের করে দেবে। এখন একটা জিনিস মনে হইতে পারে যে ভাইয়া হৃৎপিণ্ড তো অন্য সকলকে অক্সিজেন সাপ্লাই দেয়, এখান থেকে সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড হৃৎপিণ্ড হয়ে লাংসে যায়, তাহলে হৃৎপিণ্ডের কেন অক্সিজেন লাগবে? মাথায় রাখবা হৃৎপিণ্ড নিজেও কিন্তু একটা অর্গান, সো হৃৎপিণ্ডেরও বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেন, পুষ্টি এগুলো প্রয়োজন। এবং হৃৎপিণ্ডে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেটাও হৃৎপিণ্ড থেকে বের করে দেওয়া কিন্তু অত্যাবশ্যক। এই যে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার যে কাজটা সেটা করে কে? করোনারি সাইনাস। আর হৃৎপিণ্ডে অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করে কে? করোনারি ধমনী। আমার মনে হয় এই দুইটা জিনিস ক্লিয়ার। আমি কিছুক্ষণ পরে কিন্তু প্রশ্ন করব, সো যারা এখনো, আমি আবারও বলছি যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানতে পারবা, যারা এখনো রিঅ্যাক্ট দাও নাই দ্রুত রিঅ্যাক্ট দিয়ে দাও। আমরা ইনশাআল্লাহ অনেক মেগা একটা ক্লাস করব, যারা ক্লাসটা করবা তারা কিন্তু মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। এবার আমরা এই জায়গাটুকু এখান থেকে মিশাই দিলাম, মিশাই দেই, তারপরে আমরা বাকি অংশটুকুতে যাব।
তো আমরা প্রথমে যে রোগটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম সেটা কি আমরা বলছিলাম অ্যানজাইনা। কি বলছি? অ্যানজাইনা। অ্যানজাইনা জিনিসটার একদম সহজ ব্যাখ্যা আমরা বুঝবো। অ্যানজাইনা যদি আমরা শাব্দিক অর্থ করি বলতে পারি বুকে ব্যথা। কি বলবো আমরা? অ্যানজাইনা মানে বুকে ব্যথা। অর্থাৎ এর শাব্দিক অর্থ থেকে আমরা বলতে পারি যে অ্যানজাইনা হলে কি হয়? বুকে ব্যথা হয়। অ্যানজাইনাটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্ট্যাবল অ্যানজাইনা। কি বলি আমরা? স্ট্যাবল অ্যানজাইনা। আর আরেকটাকে বলি আনস্ট্যাবল অ্যানজাইনা। আনস্ট্যাবল অ্যানজাইনা। স্ট্যাবল অ্যানজাইনাটাকে বাংলায় বলা হয় স্থির অ্যানজাইনা। স্থির অ্যানজাইনা। আর আনস্ট্যাবল অ্যানজাইনাকে বাংলায় বলা হয় অস্থির অ্যানজাইনা। আই রিপিট, স্ট্যাবল অ্যানজাইনাকে বাংলায় বলা হয় স্থির অ্যানজাইনা, আর আনস্ট্যাবল অ্যানজাইনাকে বলা হয় অস্থির অ্যানজাইনা। তো আমরা জানি অস্থির অ্যানজাইনাটা কতক্ষণ উপস্থিত থাকতে পারে? এইটা কিন্তু 5 থেকে 30 মিনিট স্থায়ী হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5 থেকে 30 মিনিট স্থায়ী হতে পারে। এটা কোন অ্যানজাইনা বলতো? এটা হচ্ছে আমাদের অস্থির অ্যানজাইনা। 5 থেকে 30 মিনিট স্থায়ী হতে পারে। তাহলে এই অ্যানজাইনাটা তো আমাদের এই দুইটার মধ্যে তুলনামূলকভাবে এই আনস্টেবল অ্যানজাইনা কিন্তু খুবই ঝামেলাযুক্ত একটা অ্যানজাইনা আমরা বলতে পারি। তো এই অ্যানজাইনা কিভাবে হয় বা জিনিসটা কি সেটা নিয়ে আমরা এখন একটু কথোপকথন করব। তো চলো আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা আসলে খুব জটিল করে বুঝবো না, তোমাদের বইয়ে ঠিক যেভাবে দেয়া আছে আমরা মোটামুটি সেভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে এইটা কি ধরনের রোগ আমি বলছি, কিন্তু এটা হচ্ছে কিন্তু করোনারি আর্টারি ডিজিজ। কি বলছি? করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ করোনারি ধমনির সাথে সংশ্লিষ্ট। এই যে করোনারি ধমনিটা দেখতেছো বা সিএ করোনারি আর্টারি বলতেছি আমরা, এই করোনারি ধমনিতে যদি কোনো কারণে আমাদের অক্সিজেন সাপ্লাই কমে যায়, অর্থাৎ করোনারি ধমনিতে যদি কম অক্সিজেন আসে, ধরো এই করোনারি ধমনিতে যে অক্সিজেন আসছে খুব কম পরিমাণে অক্সিজেন আসছে, যখন কম অক্সিজেন আসবে তার মানে এই যে হৃদপেশি যেটা দেখতেছো, হার্টের যে মাসল গুলো যেটাকে আমরা বলতেছি মায়োকার্ডিয়াম, ধরো এই যে হার্টের যে মাসল আছে এই মাসল বা হার্টের পেশিতে কিন্তু ঠিক মতো অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। তাইলে হার্টের পেশিতে কি হচ্ছে? অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। যেহেতু হার্টের পেশিতে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, কারণ হার্টে সচল থাকার জন্য কি দরকার? সার্বক্ষণিক কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দরকার, গ্লুকোজ দরকার। কিন্তু যেহেতু করোনারি ধমনীতে ব্লাড ঠিকমতো আসতে পারতেছে না, এটা বিভিন্ন কারণে হইতে পারে, তো যে কোনো কারণেই হোক করোনারি ধমনীতে যদি পেশিতে ঠিকমতো ব্লাড না আসতে পারে তাহলে অক্সিজেন এবং গ্লুকোজের ঘাটতি দেখা দিবে। আর যখনই অক্সিজেন এবং গ্লুকোজের ঘাটতি দেখা যাবে তখন কিন্তু কি হবে? হৃদপেশি দুর্বল হয়ে যাবে। হৃদপেশি কি হবে? হৃদপেশি দুর্বল হয়ে যাবে। এখন হৃদপেশি দুর্বল হইলে কি সমস্যা? হৃদপিণ্ডের কাজ কি বলতো? আমাদের সমগ্র দেহে এই হৃদপেশির মাধ্যমে কিন্তু ব্লাড সাপ্লাই হবে। সুতরাং হৃদপেশিতে যদি কোনোভাবে দুর্বলতা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের সমগ্র বডি অচল হয়ে যাবে। তো তখন আমাদের হার্ট কি করে? হার্ট চাই যে তার এই ঘাটতিগুলো পূরণ করার জন্য। কি চাই? ঘাটতিগুলো পূরণ করার জন্য। এখন সবসময় মনে রাখবা যে যদি অক্সিজেনটার উপস্থিতিতে কোনো শ্বসন হয় তাহলে সেই শ্বসনকে আমরা কি বলি? সবাত শ্বসন। সবাই জানো সবাত শ্বসন। আর যদি অক্সিজেনের অ্যাবসেন্সে হয় বা অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে যে শ্বসন হয় সেটাকে আমরা কি বলি? অবাত শ্বসন। অবাত শ্বসন। তো যেহেতু আমাদের হার্টের পেশিতে কি হয়েছে বলতো? হার্টের পেশিতে কি অক্সিজেন সাপ্লাই কমে গেছে, কমে যাচ্ছে অক্সিজেন সাপ্লাই। তো যেহেতু অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তার মানে আমাদের হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এটা কমে যাবে। তো হার্ট এখন বিকল্প ব্যবস্থা করে। সেই বিকল্প ব্যবস্থা কি? যেহেতু অক্সিজেন নাই, সো হার্ট অবাত শ্বসন প্রক্রিয়ায় শক্তি অর্জন করার চেষ্টা করে। কোন প্রক্রিয়ায়? অবাত শ্বসন প্রক্রিয়ায়। তাইলে এখন অবাত শ্বসন প্রক্রিয়া কি করে? পাইরুভিক অ্যাসিডের নাম শুনছো না? আমাদের যে পাইরুভিক অ্যাসিড থাকে তখন এই পাইরুভিক অ্যাসিড থেকে সে শক্তি উৎপাদন করার চেষ্টা করে।
এখন এই পাইরুভিক অ্যাসিড যখন থেকে শক্তি উৎপাদন করার চেষ্টা করে তখন এখানে একটা অ্যাসিড উৎপন্ন হয় যেটাকে আমরা বলি কি ল্যাকটিক অ্যাসিড। কোত্থেকে শক্তি উৎপাদন হয়? এই পাইরুভিক অ্যাসিড থেকে অবাধ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। তো যখনই এই অবাধ শ্বসন প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি উৎপাদিত হবে তো সে সময় কি হবে বলতো? সে সময় কিন্তু উপজাত হিসাবে এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। কি হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে এটা মাথায় রাখবা। তাইলে এখানে কিন্তু আমরা অনেকগুলা জিনিস জানলাম যেগুলো আমরা জানতাম না বা এভাবে আমরা এর আগে পড়ি নাই। সো আমি আবারও বলছি, যারা এখনো আমাদের এই ভিডিওগুলা শেয়ার করো নাই তারা শেয়ার করে দাও এবং আই রিপিট এগুলো একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও যাতে করে অনেকের কাছে পৌঁছায়। আমরা ইনশাআল্লাহ একটা মেগা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। সো সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। 50 জন দেখতেছো, 50 জন লাভ রিঅ্যাক্ট দিলে কিন্তু এটা মোটামুটি কিন্তু 120 লাইক হয়ে যাবে, আমি যেন দেখতে পাই। সো আই রিপিট এটা করতে থাকো। সো আমি চলো আমরা সামনের দিকে এগোই। এবার দেখা যাচ্ছে যে যেহেতু এটা কি হইলো পাইরুভিক অ্যাসিড থেকে শক্তি হিসাবে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইলো উপজাত হিসাবে। এটা কিন্তু উপজাত, মাথায় রেখে। এটা কি জিনিস? এটা উপজাত হিসাবে তৈরি হয়, অর্থাৎ আমাদের প্রয়োজন নাই কিন্তু অতিরিক্ত তৈরি হচ্ছে। এখন এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হইলো কোথায় তৈরি হচ্ছে বলতো? এটা কোন কিসের জন্য? এই যে এনজাইনাতে তৈরি হচ্ছে। আর এই ল্যাকটিক অ্যাসিডের একটা অন্যতম বাজে কাজ হচ্ছে ইনি পেইন সৃষ্টি করে। কি করে? ইনি পেইন সৃষ্টি করে। আই রিপিট, ইনি ব্যথার উদ্রেক করে। যখন ল্যাকটিক অ্যাসিড বডিতে বেড়ে যায়, আমাদের হার্টে ওখানে অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন কিন্তু আমাদের পেইন শুরু হয়ে যায়। যার জন্য কি হবে? আমাদের এই যে বুকের মাঝখানে একদম সেন্ট্রালে কি হবে? পেইন হবে, সিভিয়ার পেইন, বা বুকটা মনে হবে চেপে ধরতেছে। তার মানে এনজাইনাতে তাইলে কি হবে বলতো? এনজাইনাতে কিন্তু প্রচুর পরিমাণে বুকে ব্যথা হবে। কোথায়? বুকের মাঝখানে হবে। এনজাইনাতে প্রচুর পরিমাণে বুকে ব্যথা বা বুকের মাঝখানে হইতে পারে। তাইলে এখন কেন বুকে ব্যথা হয়েছে এটা ক্লিয়ার কেন বলতো? ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতির কারণে এনজাইনাতে বুকে ব্যথা হয়। এখন যদি প্রশ্ন করে আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করি। মোটামুটি তোমরা সবাই লিখে নাও, বইটা তোমরা আসলে এইভাবে পড়ো না, বা যার জন্য আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় না। আমি এখন কিছু প্রশ্ন করি, এখন সেই প্রশ্নগুলো থেকে আমরা কিছু টপিক নিই যেগুলো আমার এখান থেকে লাগবে। কি কি লাগবে? এগুলো নোটস। এখন বিষয়টা বুঝনা, এবার নোটস করা হবে। নোটসটা কি? এনজাইনাটার মধ্যে আমাদের যে অস্থির এনজাইনা, আমি রিপিট করি আবার, অস্থির এনজাইনা। অস্থির এনজাইনা কত মিনিট স্থায়ী হয়? সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো তো, কত মিনিট স্থায়ী হবে অস্থির এনজাইনা? এটা একটা পয়েন্ট, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। আনসার তোমরা করবা, আমি কিন্তু বলে দিছি, এখন নতুন করে কিছু বলবো না। তাহলে অস্থির এনজাইনাতে কত মিনিট স্থায়ী হয়? এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এনজাইনাতে কিসের উপস্থিতির জন্য বুকে ব্যথা হয়? কিসের উপস্থিতির জন্য বুকে ব্যথা হয়? বুকে ব্যথা হয় কি বলতো? আনসার গুলো কিন্তু আমি বলবো, কিন্তু প্রথমে বলতে চাচ্ছি না। আমি চাই তোমরা যেহেতু ক্লাসগুলো সুন্দর করে করতেছো, সো তোমরা সবাই আনসার গুলো দিবা। তাইলে এইটা দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড পয়েন্ট কি? এনজাইনা কখন হচ্ছে? যখন আমাদের এই করোনারি ধমনী থেকে রক্ত সরবরাহ কমে যাচ্ছে, অর্থাৎ করোনারি ধমনী থেকে রক্ত হার্টের যে মাসল, হার্টের মাসলকে আমরা কি বলি? হৃদপেশি বা মায়োকার্ডিয়াম। হৃদপেশি কম রক্ত সরবরাহ পাচ্ছে, কম রক্ত অক্সিজেন গ্লুকোজ সরবরাহ পাচ্ছে। এটা একটা কজ। দেখো নেক্সট কি হলো? যার ফলে তখন কোন প্রক্রিয়া হচ্ছে? এনজাইনা হইলে অতিরিক্ত শক্তির জন্য সে কোন প্রক্রিয়া অবলম্বন করে বলতো? এনজাইনাতে এরকম প্রশ্ন আসতে পারে, এনজাইনাতে অতিরিক্ত শক্তির চাহিদা মেটাতে, অতিরিক্ত শক্তির চাহিদা মেটাতে কোন শ্বসন হয়? কোন ধরনের শ্বসন হয়? কোন ধরনের শ্বসন হয় বলতো? তাহলে এখন আমরা আনসারগুলো এক এক করে জানবো। তাহলে আমার মনে হয় তোমরা সবাই আনসারগুলো এর মধ্যে জানো। আমরা কিন্তু এই জায়গা থেকে এইগুলো পাইছি। সো যারা এখনো রিঅ্যাক্ট দাওনি দ্রুত রিঅ্যাক্ট দাও।
এই বাচ্চারা রিয়াক্ট দিচ্ছ না কেন? সবাই রিয়াক্ট দাও। হ্যাঁ, আমি এখন আনসার গুলো দেখি সবাই করতেছে কিনা আনসার। ইনশাআল্লাহ এই বুকের বাম দিকে ব্যথা হইলে ওরকম ভাবার কিছু নাই, আমরা আস্তে আস্তে যাবো। ওকে ফাইন। তাহলে দেখো আমরা সবগুলোর আনসার করো, তোমরা কিন্তু কমেন্ট করতেছো না, দ্রুত কমেন্ট করো। তাহলে এনজাইনা তো অতিরিক্ত শক্তির চাহিদা মেটাতে কোন ধরনের শ্বসন হয়? প্রথমে আমরা যাই, অস্থির এনজাইনা কত মিনিট স্থায়ী বলো তো? 15 থেকে 30 মিনিট স্থায়ী হয়। গুরুত্বপূর্ণ 3 স্টার মার্ক একটা এমসিকিউ, সবাই কিন্তু এটা জানবা। সেকেন্ড, এনজাইনাতে কিসের উপস্থিতির জন্য বুকে ব্যথা হয়? তোমরা সবাই জানো কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। এই অ্যাসিডটা কই পাই থাকে বলো তো? আমরা দুধে কিন্তু এই অ্যাসিড পাই। তার মানে এই না দুধ খাইলে আমাদের বুকে ব্যথা হবে, এটা কিন্তু না, ওইটা ভিন্ন মেকানিজম। এনজাইনাতে কিসের উপস্থিতির জন্য হয়? আনসারটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট, করোনারি ধমনী থেকে রক্ত কি হয়? হৃদপেশি কম রক্ত অক্সিজেন গ্লুকোজ পাচ্ছে, যার জন্য এই এনজাইনা হয়। আর এনজাইনাতে অতিরিক্ত শক্তি চাহিদা মেটাতে কোন ধরনের শোষণ হবে বলতো? অবাধ শোষণ হবে, অবাধ শোষণ হবে। এবং এই যে শক্তি মেটাতে কোন জায়গা থেকে সে শক্তি উৎপাদন করে? সোর্সটা কি? সোর্সটা হচ্ছে শক্তির যে সোর্স, সোর্সটা কি বলতো? সোর্স হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কোন অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। দেখো কত সুন্দর করে জিনিসগুলা আমরা থিওরিটা জানলাম। এবং এই তাহলে কেন এখন বুকে ব্যথা হচ্ছে এটা ক্লিয়ার কিনা? এখন তুমি বোঝাইতে পারবা, জিনিসটা জানো নিশ্চয়ই। আমার মনে হয় সবাই পারবা ইনশাআল্লাহ। তো চলো, যারা রিয়াক্ট দাও নাই তারা হচ্ছে কিন্তু আমি আবারও বলছি দ্রুত রিয়াক্ট দিয়ে ফেলো। আর হচ্ছে সবাই হচ্ছে আনসার গুলো করো। আচ্ছা, আমি এখানে এখন 1 মিনিটের একটা শর্ট ব্রেক নিব ইনশাআল্লাহ, কারণ আমি একটু পানি পান করব, দেন আমি ক্লাসটা আবার শুরু করব। 1 মিনিটের একটা শর্ট ব্রেক নিব, তার মধ্যে তোমরা শেয়ার করে দাও এবং এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলো। ইনশাআল্লাহ আমরা একটা মেগা ক্লাসে যাচ্ছি, অনেকক্ষণ ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 মিনিটের ব্রেক, ঠিক আছে? ওকে, আমরা চলে আসছি ইনশাআল্লাহ ক্লাসে। আমরা এখন জয়েন করি। এখানে আমরা সরি আমি মাইক্রোফোনটা একটু লাগাই নেই। এখন কথা হচ্ছে যে দেখো আমরা এখানে বললাম যে করোনারি ধমনীর যদি রক্ত সরবরাহ ঠিক মতো না করতে পারে তাইলে অ্যানজাইনা হয়। এখন কি শুধুমাত্র করোনারি ধমনীর সমস্যার জন্যই কি অ্যানজাইনা হতে পারে? আর অন্য কারণে হতে পারে না? হ্যাঁ, অন্য অনেক কারণেও কিন্তু অ্যানজাইনা হইতে পারে। কারণ অ্যানজাইনার মূল কথা কি? অ্যানজাইনার মূল কথা হচ্ছে আমাদের হৃদপেশি বা মায়োকার্ডিয়াম কম রক্ত পাবে। তাইলে আর কি কি কারণে অ্যানজাইনা হইতে পারে চলো আমরা সেইগুলো একটু জানাই। দেখো আমি এগুলো মিশাই দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো পোস্ট করবা গ্রুপে, নোটস গুলা সুন্দর মতো করে পোস্ট করবা। ইনশাআল্লাহ চমৎকার একটা ক্লাস পাবো। আমি যতদূর পারি আজকে ইনশাআল্লাহ ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। অনেক কিছু জানার আছে, বুঝে পড়লে জিনিসগুলো খুব সোজা। আর যারা আমাদের যে এই যে আমরা অলরেডি শুরু করতেছি আগামী 17ই আগস্ট থেকে আমাদের এইচএসসি 21 ব্যাচের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং তোমার সেকেন্ড টাইমারদের জন্য কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সটা চলবে তোমার হচ্ছে 5 মাস ব্যাপী কোর্স এবং আনটিল অ্যাডমিশন টেস্ট আমরা তোমাদের অন টাচে রাখবো। ফুল কোর্স ফি হচ্ছে তোমার 12,000 টাকা। তবে তুমি যদি এই মাসের মধ্যে অর্থাৎ 1 তারিখের মধ্যে ভর্তি হইতে পারো বা একবারে ভর্তি হও তাহলে কিন্তু তুমি 10,000 টাকায় কোর্সে ভর্তি হইতে পারবা। আর এমনিতে কেউ কেউ চাইলে 2 কিস্তিতে ভর্তি হইতে পারো। 2 কিস্তিতে ভর্তি হতে হলে তোমার প্রথম কিস্তি 6,000 এবং দ্বিতীয় কিস্তি ভর্তির 1 মাস পরে 6,000 টাকা পে করতে হবে। তো চলো আমরা যে কথা বলছিলাম সেই দিকে যাই। আচ্ছা চলো আমরা সামনে যাই। আমাদের এখানে বলছিলাম যে এনজাইনাতে শুধুমাত্র করোনারি ধমনীর সমস্যার জন্য এইটা কোনো কথা না, করোনারি আর্টারি সমস্যা ছাড়া হইতে পারে। যেমন তোমরা জানো যে আমাদের কিছু ভালভ থাকে, কি থাকে? ভালভ থাকে হৃৎপিণ্ডে। যেমন আমাদের ভালভগুলো কি কি আছে বলতো? ট্রাইকাসপিড নামে একটা ভালভ আছে। কি ভালভ? ট্রাইকাসপিড ভালভ আছে। আর কি আছে?
বাইকাসপিড ভালভ আছে, ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ আছে। এছাড়া কি ভালভ আছে? এছাড়া আমরা কিছু পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ এগুলো কিন্তু আমরা পাই, ঠিক আছে? পালমোনারি, অ্যাওর্টিক এরকম অনেকগুলো ভালভ কিন্তু আমরা পাই, ঠিক আছে? এছাড়া ইউস্টেশিয়ান ভালভ নামেও একটা ভালভ আছে। তো দেখো এই যে ট্রাইকাসপিড ভালভ, এটা ট্রাই কেন নাম হইছে? মানে তিন, নামে কি তিন, অর্থাৎ এর তিনটা কাজ থাকে, তিনটা কাজ থাকে, এইজন্য এটার নাম ট্রাইকাসপিড কোপাটিকা। বাই মানে কি বলতো? বাই মানে বাইসাইকেলের দুই, অর্থাৎ এতে দুইটা কাজ থাকে। সো ট্রাইকাসপিডে কয়টা কাজ থাকবে? ট্রাইতে 3 আর বাইতে 2। সো ট্রাইকাসপিডে থাকবে তিনটা কাজ আর বাইকাসপিডে থাকবে দুইটা কাজ। বাকি থাকলো কি? পালমোনারি, অ্যাওর্টিক। এখন আমরা জাস্ট এইগুলো নিয়ে একটু জানবো। এই যে ট্রাইকাসপিড ভালভ, এটা কই থাকে বলতো? ট্রাইকাসপিড ভালভ থাকে আমাদের ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে। কোথায় থাকবে? ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে। ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে থাকবে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কোপাটিকা। নেক্সট কি? বাইকাসপিড কোপাটিকা। দেখো বাতে বাই বাতে বাম, বাতে বাম বাতে বাই, তাহলে বায়ে যেহেতু বা আছে বামেও বা আছে। সো বাই, দেখো বাইকাসপিড বাংলায় লিখলে কি হয়? বাইকাসপিড হয় না? সো বাতে বাইকাসপিড, বাতে বাম, অর্থাৎ বাইকাসপিড কোপাটিকা থাকবে বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে। বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে। মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ, একটু জেনে নিবা। তাহলে আমরা এখানে জানলাম যে ট্রাইকাসপিড ভালভ কোন দুইটার মাঝে থাকবে? ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে। বাইকাসপিড ভালভ কই থাকবে? বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে। এখন এই ভালভ, যেটাকে আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলে যে ওর বাল্ব নষ্ট হয়ে গেছে, আসলে বাল্ব তো না, এই কোপাটিকা বা ভালভ এইটা নষ্ট হয়ে গেল। তাহলে কারো যদি এই ভালভে সমস্যা থাকে, ভালভের বাংলা কিন্তু আমি বলি কোপাটিকাকেই কিন্তু আমরা ভালভ বলি ইংরেজিতে। তাইলে যদি কারো কোপাটিকাতে সমস্যা থাকে, অর্থাৎ ভালভের কোনো রোগ থাকে, ভালভের কোনো রোগ বা সমস্যা থাকে, তাহলেও কিন্তু করোনারি ধমনীতে ঠিকমতো রক্ত পৌঁছাবে না, ফলে হৃদপেশি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, গ্লুকোজ বা অন্যান্য উপাদান ঠিকমতো পাবে না। তাইলে আরেকটা কি কারণে আমাদের হচ্ছে এই অ্যানজাইনা হইতে পারে? নাম্বার 1 কারণ তো আমরা বলছি করোনারি ধমনীর সমস্যার কারণে। তাহলে নাম্বার 2 হচ্ছে আমাদের ভালভের সমস্যা হইলে, অর্থাৎ কোপাটিকায় যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু, আই রিপিট, কোপাটিকায় সমস্যা থাকলে তাহলেও কিন্তু অ্যানজাইনা হতে পারে। কারণ তাইলে ওই ঠিকমতো রক্তের ফ্লোটা ঠিকমতো হবে না। কারণ কি? ধরো ডান অ্যাট্রিয়াম রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, এখন ঠিকমতো কোপাটিকা খুলতেছে না, তাইলে কি ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত ডান ভেন্ট্রিকলে যাইতে পারবে? আমি জাস্ট বোঝানোর জন্য একটু দেখাই কেন সমস্যা হবে। দেখো ধরো এইটা আমি জাস্ট সিম্পল একটা চিত্র বোঝানোর জন্য, ধরো এটা রাইট অ্যাট্রিয়াম আর এটা রাইট ভেন্ট্রিকল। এখন এখানে একটা দরজা আছে, এখন ডান থেকে রক্তগুলো এমনি যাবে, এখন দরজা খুলতে হবে। দেখা গেল দরজা ঠিক সময়ে খুললো না, এখন দরজা যদি মনে করো ঠিক সময়ে না খোলে, তাইলে কি রাইট ভেন্ট্রিকলে কি ঠিকমতো রক্ত পৌঁছাবে? রাইট ভেন্ট্রিকলে কিন্তু রক্ত পৌঁছাতে কি হবে? দেরি হবে। যদি দেরি হয় তার মানে এই সময়ে কি আমাদের হৃদপেশি অক্সিজেন সাপ্লাই বা রক্তটা হৃদপেশিতে পৌঁছাবে না, হৃদপেশিতে কিন্তু সেই সময় অক্সিজেন সাপ্লাইটা পাবে না, তার মানে তখন হৃদপেশি দুর্বল হয়ে যাবে, আবার ওই পাইরুভিক অ্যাসিড ব্যবহার করে বিকল্প পন্থায় শক্তি উৎপাদন করার চেষ্টা করবে। সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কোপাটিকা বা দরজা যদি ঠিকমতো না খোলে, দরজায় যদি কোনো ডিফেক্ট থাকে, এই সমস্যাগুলো বা অ্যানজাইনা হইতে পারে। থার্ড কিসের? থার্ড আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমিয়া। কি বললাম? অ্যানিমিয়া। যদি কারো অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা থাকে, আই রিপিট, কারো যদি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার অ্যানজাইনা হতে পারে। অ্যানিমিয়া মানে কি বলতো? আমাদের বিভিন্ন প্রকার ভেদ আছে, তো মোটামুটি ধরে নাও যদি একদম সিভিয়ার মাত্রায় যদি ধরো আমাদের বডিতে, সহজ কথা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য মনে করো, ধরো কারো হচ্ছে হিমোগ্লোবিন লেভেল থাকে না, আমাদের বডিতে হিমোগ্লোবিন থাকে রক্তে, তাই না? কোথায় থাকে হিমোগ্লোবিন? আরবিসি তে থাকে, এবং এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই কিন্তু রক্ত লাল হয়। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য কি হবে? রক্তটা লাল হবে।
তো এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি দেখি যে না রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেছে, ধরো কারো আছে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, আমরা পাইলাম কত 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাইলে মোটামুটি ধরে নিতে পারি যে একটা ছেলে বা মহিলাদের ক্ষেত্রেও যে তার মোটামুটি রক্ত শূন্যতা আছে। তাইলে এই ধরনের হইলে তার বডিতে তো এমনি রক্ত কম, মনে করো আমার বডিতে রক্ত কম, তাইলে আমার কি, আমার মনে করো যে আছে 10 টাকা, এখন আমি মনে করো চাচ্ছি 50 টাকা দিয়ে কোনো একটা রসগোল্লা খাবো, এখন তাহলে কি হবে বলো? তাহলে কিন্তু হবে না, আমাকে ওই 10 টাকা রসগোল্লা খেতে হবে, রাইট? সো যখন তোমার বডিতেই রক্ত কম তখন কি হবে? তখন তুমি কি পাবা? তোমার হার্ট যে রক্ত সাপ্লাই পাবে এমনিতেই কম পাবে। শুধু যে হার্ট কম পাবে তা না, লাংস, অন্যান্য যে ভাইটাল অর্গান, ব্রেন, এগুলোও কিন্তু তখন রক্ত সরবরাহ কম পাবে। সো এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার কারণেও কিন্তু কি হইতে পারে? আমাদের বিভিন্ন ধরনের, অর্থাৎ আই মিন এটাকে আমরা বলতেছি অ্যানজাইনা হইতে পারে। এখন অ্যানিমিয়া যদি হয় তাহলে কিসের অভাবে হইতে পারে? হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন অনেক কঠিন ডিজিজ হইতে পারে। তবে মহিলাদের কিন্তু এই রক্ত শূন্যতা বেশি দেখা যায়। কাদের? মহিলাদের। আমি আবারও বলছি, মহিলাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যায়। কেন দেখা যায় জানো? আসলে এইটা কিন্তু একটা সত্যি কথা বলতে যে মহিলাদের দেখো, আমাদের কিন্তু পুরুষদের কিন্তু এই সমস্যাটা হয় না বা এইটা কষ্টটা স্বীকার করা লাগে না, কিন্তু আমাদের মহিলাদের কিন্তু মানে আল্লাহ প্রদত্ত ভাবে তাদেরকে কিন্তু অনেক কষ্ট স্বীকার করতে হয়, একদম ফ্যামিলি লাইফ থেকে শুরু করে সবকিছু। তো তাদের মান্থলি একটা সাইকেল আছে, মান্থলি কিন্তু একটা সাইকেল আছে। তো এই মান্থলি যে সাইকেল, মেনস্ট্রিয়াল সাইকেল যেটাকে আমরা বলি, এই রজত চক্রের মাধ্যমে কিন্তু অর্থাৎ তাদের কি হয়? রজস্রাব হয়। তো এই রজস্রাবের মাধ্যমে কিন্তু তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড কিন্তু লস হয়। কি হয়? নির্দিষ্ট পরিমাণ ব্লাড কিন্তু প্রতি মাসে লস হয়। সো এই ব্লাড লসটা হওয়ার কারণে তাদের বডিতে কিন্তু রক্তের শূন্যতা দেখা দেয়। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সকল পেরিফেরিতে থাকে তাদের এই সমস্যাগুলো আরো বেশি হয়। তাহলে আমরা বুঝলাম যে অ্যানজাইনা কি কি কারণে হইতে পারে। আমার মনে হয় এগুলো মোটামুটি ক্লিয়ার। সো আমরা তাহলে সামনের দিকে এগোতে পারি। তো দেখো, তাহলে আমরা সামনে যাই। সামনে এখন আমরা পড়বো অ্যানজাইনা দেখলে আমরা কি কি লক্ষণ দেখতে পাবো। অ্যানজাইনার ক্ষেত্রে মাথায় রাখবা যে মোটামুটি আমাদের প্রথম যে মেইন লক্ষণ, একদম বুকের মাঝখানে ব্যথা হবে, বুকে প্রচন্ড ব্যথা হবে। কি হবে? প্রচন্ড ব্যথা হবে। এই ব্যথাগুলা কিন্তু আসলে ঠিক বিভিন্ন ভাবে বলা যেতে পারে, যে অনেক সময় চাপ দিয়ে ধরে রাখতে পারে, হার্ট অ্যাটাকে যেমন হয় এমনিতেও অনেক ব্যথা ফিল করতে পারে, জ্বালা পোড়া করতে পারে। বুক কি হইতে পারে? বুক জ্বালা পোড়া করতে পারে, বুক জ্বালা পোড়া করতে পারে। ঠিক আছে? এছাড়া আমরা আরো কিছু লক্ষণ পাবো, যেমন ধরো আমাদের এই যে বাম দিকে, ঠিক আছে, কাঁধে, বাম কাঁধে, ডান দিকে হইতে পারে, তবে বিশেষ করে বাম কাঁধ, বাহু, এগুলোতেও কিন্তু ব্যথা ছড়াই যেতে পারে। কোথায় হইতে পারে? বাম কাঁধ, বাহু, এগুলোতেও পেইন বা ব্যথা ছড়িয়ে যেতে পারে। কেন? কারণ আমাদের এই যে হার্টের সাথে এই জায়গা স্নায়ুগুলোর একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা ডার্মাটোম বলে চিহ্নিত করে থাকি। ঠিক আছে? সো যারা, আই রিপিট, যারা এখনো রিঅ্যাক্ট দাওনি দ্রুত রিঅ্যাক্ট করে দিয়ে দাও। ওকে, আমরা অলরেডি 38 মিনিট ক্লাস করে ফেলছি। সবাই লাভ রিঅ্যাক্ট দাও, ঠিক আছে? সবাই লাভ রিঅ্যাক্ট দাও যাতে আমরা অনেকের কাছে পৌঁছাই। তাইলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের হতে পারে অ্যানজাইনা বা বুকে ব্যথার ক্ষেত্রে। এখন দেখো, আমাদের এই অ্যানজাইনা বা বুকে ব্যথার যদি বলি কাদের রিস্ক ফ্যাক্টর, কারা কাদের রিস্ক ফ্যাক্টর থাকবে, কাদের সম্ভাবনা বেশি থাকবে, কাদের হার্টের ডিজিজ বলো বা অ্যানজাইনা বেশি হইতে পারে, অ্যানজাইনা বা হার্টের ডিজিজ বেশি হবার সম্ভাবনা থাকে, বেশি হবার সম্ভাবনা থাকে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবগুলো ফ্যাক্টর আমরা একটু জানার চেষ্টা করব। নাম্বার 1 মাথায় রাখবা, যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে। কি বললাম? ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে কি? ধরো তোমার বাবার আছে বা তোমার মায়ের এই সমস্যা আছে, তাহলে তোমার বা তোমার পরবর্তী প্রজন্মের কিন্তু অ্যানজাইনা হওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ড কথা হচ্ছে যারা স্মোক করে, স্মোক যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যানজাইনা হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 3 হাইপারলিপিডিমিয়া, অর্থাৎ ওবেসিটি যারা আছে তাদের হইতে পারে, ওবেসিটি
যদি কেউ স্থূল হয় বেশি, তাদের কিন্তু এই হার্টের সমস্যা বা অ্যানজাইনা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 4, কেউ যদি অতিরিক্ত লিপিড জাতীয় খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খায়, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খায় বা তার বডিতে যদি অতিরিক্ত চর্বি জমে যায়, তাহলেও কিন্তু তার এই অ্যানজাইনা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামেও একটা ফ্যাক্টর আমরা বলি। তো সেগুলো তোমাদের জানার দরকার নাই, তোমরা শুধু এইগুলো জানো, এই সমস্যাগুলো থাকলে তাদের অ্যানজাইনা হওয়ার সম্ভাবনা কি হবে, অনেক অনেক বেড়ে যাবে। তাহলে এই অভ্যাস যাদের আছে তাদের কি করব, তাদের কাছে অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। আর ফ্যামিলি হিস্ট্রিতে যাদের আছে তাদের তো কিছু করার নাই, তারা কি করবা, নিয়মিত এক্সারসাইজ করবা, নিয়মিত এক্সারসাইজ করবা। আর কি করতে পারো, তোমরা ঠিক মতো দেখা যাচ্ছে যে কায়িক পরিশ্রম এগুলা করবা, মানে কায়িক পরিশ্রম করবা, একদম শুয়ে বসে থাকবা না। মানুষজন কোভিড এর কারণে কিন্তু অনেক অলস হয়ে গিয়েছে, তারা বাইরে বের হচ্ছে না। আমরা আসলে অবশ্যই ওইভাবে জনসম্মুখে যাব না, কিন্তু আমাদের বাড়ির আশপাশে ছাদে আমরা কিন্তু একটু বের হবো, মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করবো, ঠিক আছে? আর অবশ্যই সবাইকে বলছি, সবাই ভ্যাকসিন নিয়ে নাও, যাদের সুযোগ আছে প্রত্যেকে তোমাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহিত কর। আচ্ছা ঠিক আছে, আমরা রাইট, ওকে, আমরা সামনের দিকে যাইতে পারি। আমাদের অলরেডি এখানে আমরা অনেক দূর কথাবার্তা বলছি, আমরা সামনে যাব। তো এখান থেকে আমরা কিন্তু এই জায়গাটা মোটামুটি এখন শেষ করে দিচ্ছি, আমরা সামনে যাব। তো যারা এখন আবারও বলছি, সবাই ভিডিওতে একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও, আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হব। দেখো এবার আমাদের কাজ হচ্ছে, আমরা দুইটা জিনিস জানবো। আমাদের হার্ট রেট আছে না, এই হার্ট রেট কত বলতো? নরমাল যে হার্ট রেট, নরমাল হার্ট রেট হচ্ছে কত? 70 থেকে 80 বিটস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে আমাদের নরমাল হার্ট রেট হয় কয়টা? 70 থেকে 80টা হার্ট রেট হয় প্রতি মিনিটে। আই রিপিট, তাহলে এই নরমালের বাইরে গেলে সেই কন্ডিশনটাকে আমরা কি সাথে সাথে অ্যাবনরমাল বলবো না? একটা নিয়ম আছে, যদি কারো হার্টবিট 60 বিটস পার মিনিটের কম হয়, আই রিপিট, কারো হার্টবিট যদি প্রতি মিনিটে 60-এর কম হয়, তাহলে একটা কন্ডিশন হয়, সেই কন্ডিশনটাকে কি বলি? ব্র্যাডিকার্ডিয়া। নেক্সট, যদি কারো হার্ট রেট অনেক বেশি হয়, মনে করো 100-র বেশি হয়, 100 বিটস পার মিনিটের বেশি হয়, তাহলে যে কন্ডিশনটা দেখা যায় তাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। কি বলা হয়? ট্যাকিকার্ডিয়া। এইটা এখন অনেক সময় স্টুডেন্টরা যে না এইটা ব্যাডি হবে না এইটা ট্যাকি হবে, একটু এলোমেলো ফিল করে, তাদের জন্য বলছি বিতে ব্র্যাডিকার্ডিয়া, তার মানে বিতে বটম, বিতে ব্র্যাডিকার্ডিয়া, বিতে কি বটম, বটম মানে কি নিচে, তার মানে হার্ট রেট যদি অনেক কম হয়, একদম কমে যায়, কত কম? 60-এর কম হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। বিতে ব্র্যাডিকার্ডিয়া, বিতে বটম, বিতে ব্র্যাডিকার্ডিয়া, বিতে বটম। নেক্সট কি? ট্যাকিকার্ডিয়া। টিতে মনে রাখবা টপ, টিতে কি? টপ, তার মানে টপ মানে কি? উপরে, অর্থাৎ যদি হার্ট রেট 100 বিটের উপরে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ টিতে ট্যাকিকার্ডিয়া, টিতে টপ। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার। সো যারা এখনো আই রিপিট আবারও বলছি, তোমরা সবাই একটু রিঅ্যাক্ট দিয়ে দাও যাতে অনেকের কাছে পৌঁছায়, এবং আমি এরপরে অনেকগুলো প্রশ্ন করব, এবং এই ক্লাসগুলো যারা করতেছো ইনশাআল্লাহ অনেক অনেক বেনিফিটেড হবা। তোমরা এগুলো হচ্ছে মেনশন দিয়ে দাও, এবং ক্লাস সবাই রিঅ্যাক্ট দিয়ে দাও, যারা এখনো রিঅ্যাক্ট দাওনি দ্রুত লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। সো আমরা তাহলে এই তো জানলাম, তাহলে ব্র্যাডিকার্ডিয়া কি? ব্র্যাডিকার্ডিয়া মানে 60-এর বিটের কম যদি হয় মিনিটে, দ্যাট ইজ বি বটম ব্র্যাডিকার্ডিয়া। যদি 100 বিট পার মিনিটের বেশি হয়, দ্যাট ইজ টি টপ ট্যাকিকার্ডিয়া। সো এই জায়গাটুকু আমরা এখান থেকে ফিনিশ করলাম। এবার চলো আমরা আমাদের সামনের দিকে একটু অগ্রসর হব। নাম্বার 1 কথা হচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা কি করব? হার্ট যাদের অ্যানজাইনার সমস্যা আছে তাদের জন্য একটা টেস্ট করা হয়। কি টেস্ট? এনজিওগ্রাম করা হয়। যাদের অ্যানজাইনার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কি টেস্ট করা হয়?
এনজিওগ্রাম করা হয়। অনেক সময় বলে অ্যানজাইনা রোগীদের জন্য আমরা কি টেস্ট করব, এনজিওগ্রাম করে দেখতে হয়। ঠিক আছে, অবশ্যই ইসিজি করতে হয়, কিন্তু এনজিওগ্রাম করে অবস্থাটা জানতে হয়। নেক্সট দেখো, এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকলে যাইতে পারি। এবার আমরা জানবো কি, করোনারি আর্টাইটিস এর মধ্যে আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক, এটার সাথে সবাই পরিচিত, হার্ট অ্যাটাক। এটার আরেকটা নাম আছে, কি নাম, এটার আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এইগুলার মধ্যে অনেকে কিন্তু একটু ভুলাই ফেলে, কিন্তু আমরা আজকে থেকে আর কখনো এইগুলো নিয়ে কনফিউজ হব না। মায়ো মানে কি, মায়ো মানে পেশি, মায়ো মানে কি, মায়ো মানে খেয়াল করো, মায়ো মানে হচ্ছে মাসল, মায়ো মানে কি মাসল, অর্থাৎ মায়ো মানে পেশি। কার্ডিয়াল, কার্ডিয়া মানে কি বলতো, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, কার্ডিয়া মানে কি হৃৎপিণ্ড। তাইলে আমরা বলতে পারি কি, মায়োকার্ডিয়ামের এক কথা হচ্ছে হৃৎপিণ্ডের পেশি বা হৃৎ পেশি। মায়োকার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ডের পেশি বা হৃৎ পেশি। ইনফার্কশন, ইনফার্কশন মানে কি নেক্রোসিস, ইনফার্কশন মানে কি নেক্রোসিস। দেখো নেক্রোসিস কি, আমরা ওই যে কোষ বিভাজনে অনেক ছোটবেলায় পড়ছি কি, কোষ যে ধ্বংস হওয়ার দুইটা পদ্ধতি আছে, একটাকে কি বলতাম, একটাকে বলতাম আমরা অ্যাপোপ্টোসিস, একটাকে বলতাম কি অ্যাপোপ্টোসিস, আর আরেকটাকে বলতাম কি নেক্রোসিস। অ্যাপোপ্টোসিসটা কি ছিল, যদি কোষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, স্বাভাবিকভাবে যদি কোষ মৃত্যুবরণ করে, সেটাকে আমরা বলতাম অ্যাপোপ্টোসিস। অর্থাৎ অ্যাপোপ্টোসিসটা হলো জেনেটিক্যাল মৃত্যু, অ্যাপোপ্টোসিসটা হলো জেনেটিক্যাল মৃত্যু। আমার মনে হয় এটুকু ক্লিয়ার। জেন দেখো আমাদের এখানে কি আছে, ও সরি এখানে আমার একটা কি পড়ে নাই, দুঃখিত। তো দেখো এরপরে আমরা কি, এখানে নেক্রোসিস, নেক্রোসিসটা কি ছিল, যদি কোষের অস্বাভাবিক মৃত্যু হয়, কিসের জন্য হইতে পারে, যদি কোষটা কোনো কারণে টক্সিক পদার্থের কারণে, অক্সিজেন কমের কারণে যদি কোষ মারা যায়, তাহলে সেইটাকে আমরা বলি নেক্রোসিস। তাইলে পুরো অর্থটা যদি আমরা করি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে কি হৃৎপেশির মৃত্যু, হৃৎপেশির মৃত্যু। এবং কি ধরনের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, হৃৎপেশির অস্বাভাবিক মৃত্যুকেই আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাইলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সংজ্ঞা ক্লিয়ার। এখন দেখো এটা কেমনে হয়, যেমন ধরো আমাদের এই যে হার্টের যে ধমনী, আমরা কি বলি, এইটাকে বলি ডান করোনারি ধমনী, এইটাকে বলি বাম করোনারি ধমনী, এটাকে বলি ডান করোনারি ধমনী, এইটাকে বলি বাম করোনারি ধমনী। তো ডান বা বাম করোনারি ধমনীতে যদি কোনো কারণে সেখান থেকে ঠিক মতো রক্ত না আসতে পারে, মনে করো আমি এই ধমনীটা এখানে নিয়ে নিলাম, একটু মাইক্রোস্কোপের নিচে নিলাম বড় করে দেখানোর জন্য, ধরো এইটা সেই করোনারি ধমনী ধরে নাও, যদিও এত বড় হয় না, এত পুরুত্ব থাকবে না। এই করোনারি ধমনীতে যদি এই দেখো এখানে যদি কোনো কারণে প্লাক জমতে থাকে, প্লাক মানে কি কোনো চর্বি, প্লাক মানে কি প্লাক, এটা প্লাক আমি দেখাচ্ছি। প্লাক বলতে কি, প্লাক হইতে পারে কোনো চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম আয়ন, এইগুলো যদি এই জায়গায় জমে, কিংবা আমাদের অনুচক্রিকা হইতে পারে, কি বললাম অনুচক্রিকা হইতে পারে, এই জায়গায় যদি কোনোভাবে চর্বি, ক্যালসিয়াম আয়ন, অনুচক্রিকা এগুলো জমে এখানে প্লাক তৈরি করে, এই প্লাক যখন তৈরি করে ক্রমেই কিন্তু এই প্লাগের পরিমাণ বড় হইতে থাকে। কেন, কারণ এখানে যখন একটা সমস্যা হয়, এখানে সহজেই আমাদের রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর গুলো আছে, অনুচক্রিকা গুলো আছে, সেগুলা এখানে এসে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই যে কন্ট্রোল করতে যাচ্ছে, উল্টা আরো কি করতেছে, উল্টা আরো এই জায়গায় প্লাকের পরিমাণ বাড়তেছে, কারণ অনুচক্রিকা যখন ওখানে যাবে ওইখানে কি আরো বেশি এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, দেখো তো সরু হয়ে যাচ্ছে। আগে ধমনীটা কত প্রসারিত ছিল, এখন কিন্তু ধমনী সরু হয়ে যাচ্ছে। তাহলে ধমনী যখনই সরু হয়ে যাচ্ছে তখন কি, তখন এই যে ধমনী দিয়ে ঠিক মতো কিন্তু অক্সিজেন বা রক্ত আসতে পারতেছে না। এখন ধমনী দিয়ে যেহেতু এই অক্সিজেন বা রক্ত ঠিক মতো আসতে পারতেছে না, তার মানে হার্টের যে কোষগুলো আছে, হার্ট মাসল গুলো, কি বললাম হার্ট মাসলে যে কোষ টোষ গুলো আছে মায়োকার্ডিয়াম, সেগুলো কিন্তু অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, অক্সিজেনের পরিমাণ কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, ক্রমেই কমতে থাকতেছে।
তো এইভাবে অক্সিজেনের পরিমাণ কমতে কমতে একটা সময় হার্টের এই পেশি মারা যায়। যেহেতু অক্সিজেন পাচ্ছে না একটা দীর্ঘ সময় ধরে, একটা সময় যে কি হবে, হার্টের পেশিগুলো মারা যাইতে শুরু করবে, অর্থাৎ মায়োকার্ডিয়ামটার ইনফার্কশন বা মৃত্যু হওয়া শুরু করবে। এবং এই যে হার্টের পেশি যখন মারা যাবে, এই প্রসেসের মধ্যে গেলে আলটিমেটলি তখন হঠাৎ করে একটা অ্যাটাক হয়। কি হয়? অ্যাটাক হয়। আর সেই অ্যাটাকটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। কি বলি? হার্ট অ্যাটাক। তোমরা একটা ভুল করো, সেটা হচ্ছে কি, অনেকে হার্ট স্ট্রোক বলি, এটা কখনো বলবো না। স্ট্রোক মানে স্ট্রোক, আর হার্টের সাথে কি হয়, হার্ট অ্যাটাক হতে পারে অথবা হার্ট ফেইলিউর হতে পারে। কখনোই কিন্তু হার্ট স্ট্রোক এই শব্দ বলবো না, শুধু স্ট্রোক বলবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের মায়োকার্ডিয়াম বা হৃদপেশি ঠিকমতো অক্সিজেন পাবে না, আলটিমেটলি হৃদপেশি মারা যাবে। আর হৃদপেশি মারা গেলে কি হবে, একটা পর্যায়ে যে অ্যাটাক হবে, এই অ্যাটাকটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। এখন হার্ট অ্যাটাক কখন হবে এইটা কিন্তু কেউ ফিক্স করে বলতে পারবে না। তাইলে এখন আমার যেহেতু বলি, আমি এই হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি, বা হার্ট অ্যাটাক কখন হয়, বা হার্ট অ্যাটাকের লক্ষণ দেখে কিভাবে বুঝবো যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। তোমরা এটা যাদের বাবা মায়ের হার্টের সমস্যা আছে বা যাদের নাই, সেজন্য কিন্তু এটা জানতে পারবা। এটা যে শুধু পড়ার জন্য সেটা না, এটা বাস্তব জীবনেও কিন্তু প্রয়োগের ব্যাপার আছে। কি দেখো, হার্ট অ্যাটাক যদি হয়, সাপোজ কারো হার্টের অ্যাটাক হইলে কি হইতে পারে, এইটা কিন্তু বিভিন্ন কারণে হইতে পারে। সাধারণত হার্ট অ্যাটাক কখন বেশি হয়, সাধারণত হার্ট অ্যাটাক মধ্যরাত থেকে, কি বললাম, হার্ট অ্যাটাক সাধারণত মধ্যরাত থেকে সকাল 9টার মধ্যে বেশি হয়। মধ্যরাত থেকে সকাল 9টার মধ্যে বেশি হয়। সো এইটাকে বলতে পারি আমরা একটা ডেঞ্জারাস পিরিয়ড। এজন্য যদি কারো রাতে, বিশেষ করে একটু দীর্ঘ রাতে যদি বুকে ব্যথা হয়, তাহলে সেটাকে কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ সেটা হইতে পারে তার হার্ট অ্যাটাকের জন্য বুকের ব্যথা হচ্ছে। আমি আবারও বলছি, হার্ট অ্যাটাক হলে কি হবে, বুকে, কোথায়, বুকের মাঝখানে ব্যথা হবে, বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভূত হবে, বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভূত হবে। এই যে একদম এই যে বুকের মাঝ বরাবর তীব্র ব্যথা হবে। এবং এই ব্যথাটা কেমন জানো, এইটা কিন্তু অনেকটা কোনো কিছু তোমার বুকের উপর ইট চাপা দিলে যেমন একটা ব্যথা মনে হয় না, তো মনে হবে যেন বুকটাকেও চেপে ধরে রেখেছে। এটা কিন্তু হৃদরোগের ব্যথার একটা অন্যতম লক্ষণ। কি বললাম, মনে হবে যেন বুকের এই জায়গাটা চেপে ধরে রেখেছে এবং তীব্র ব্যথা হচ্ছে। তাহলে এইটা একটা ফ্যাক্টর। সেকেন্ড কি হইতে পারে, কিছুক্ষণের মধ্যেই হৃদরোগ হইলে কি হবে, এই যে বাম কাঁধ দেখতেছ না, বাম বাহু, এই বাম বাহুতে কিন্তু ব্যথা ছড়িয়ে যাবে। সো তারপরে বাম বাহু তার ব্যথা অনুভূত বা অস্বস্তি অনুভূত হবে। কোথায়, বাম বাহু। শুধু যে বাম বাহুতে হবে এরকম কোনো কথা নাই, এই যে মুখ, চোয়াল, এগুলোতেও কিন্তু অস্বস্তি বা ব্যথা অনুভূত হবে। এই গেল নাম্বার 3। কি পাবো, নাম্বার 3, তার কিন্তু শ্বাস নিতে অসুবিধা হবে। কি হবে, শ্বাস নিতে অসুবিধা হবে, শ্বাস নিতে অসুবিধা হবে। অর্থাৎ এরকম করবে না, এই টাইপের, এটাকে বলা হয় হুইজি, এই টাইপের একটা জিনিস তার কিন্তু দেখা দিতে পারে, শ্বাস নিতে অসুবিধা হবে। তাহলে এই লক্ষণগুলো দেখা যাবে। এছাড়া আরো অন্যান্য লক্ষণ দেখা যাইতে পারে। এখন তুমি যদি দেখো যে এই লক্ষণগুলো আমার কোন একটা ব্যক্তির মাঝে, সেটা হইতে পারে আমাদের ফ্যামিলি মেম্বার বা হইতে পারে অন্য কেউ, তাহলে আমাদের কাজ কি হবে, সাথে সাথে তারে হসপিটালে নিয়ে যাও। কি করা, সাথে সাথে হসপিটালে নিয়ে যাও ইমার্জেন্সি। বা তার মনে হইতে পারে যে তার হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে, আমরা ধারণা করতে পারি। এখন যদি এইগুলো হয়, কিছু কাজ কখনোই করবা না। কি বললাম, কিছু কাজ কখনোই করবা না। এই ব্যথাটা যদি হার্ট অ্যাটাকের ব্যথা হয়, তারে শোয়ানোর ক্ষেত্রে মাথায় রাখবা। আমি একটা দেখাচ্ছি, মনে করো এটা একটা হসপিটালের বেড, ঠিক আছে। তো এখন মনে করো এটা একটা হসপিটালের বেড। এখন এই বেডে একটা মানুষকে সব সময় কখনোই একদম ফ্ল্যাট করে শোয়াবা না। অনেকে কি করো, যে ফ্ল্যাট করে শুয়ে দাও, মানে
সহজ কথা যাই করো না কেন তারে কিন্তু একদম ফ্ল্যাট করে অর্থাৎ একদম চিত হয়ে শোয়াবা না। অনেকে ঠিক আছে, আমরা মোটামুটি আমি আবারও বলছি যারা রিয়াক্ট দাও নাই তারা দ্রুত রিয়াক্ট দিয়ে ফেলো। আর আমি এর মধ্যে আমার ব্যাচের কথাটা একটু বলে দিই যে আমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোর্স শুরু হয়েছে এইচএসসি 21 ব্যাচ ও সেকেন্ড টাইমারদের জন্য। আগামী 17ই আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তো যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের ভর্তি ফি হচ্ছে 12,000 টাকা, তোমরা 2 কিস্তিতে পরিশোধ করতে পারবা, অর্থাৎ 6,000 প্লাস 6,000। প্রথম কিস্তি 6,000 এবং দ্বিতীয় কিস্তি পরবর্তী মাসে 6,000 টাকা পে করতে হবে। আর একটা অফার আছে, যদি কেউ একবারে পে করো, এক কিস্তিতেই সম্পূর্ণ টাকা পে করো, তাহলে তার জন্য 2,000 টাকা ছাড় থাকবে। অর্থাৎ 12,000 টাকার কোর্সটা সে 10,000 টাকায় করতে পারবে। আই রিপিট, 12,000 টাকার পর কোর্সটা তারা 10,000 টাকায় করতে পারবে। আর কথা হচ্ছে যে আমাদের এই কোর্সে কি কি থাকছে, সপ্তাহে 3 দিন ক্লাস, নিয়মিত এক্সাম, আমাদের যে বুলেট পেজ বা স্পেশাল নোটস এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিব। আর এছাড়া আমাদের এই ক্লাসগুলো সব লাইভ নেওয়া হবে এবং তুমি চাইলে পরবর্তীতেও ক্লাস করতে পারবে, অর্থাৎ রেকর্ড করাও থাকবে ক্লাসগুলো লাইভ ছাড়াও। এছাড়া তোমরা কিন্তু এই ক্লাসের ক্ষেত্রে সব সময় তোমাদেরকে কিন্তু ওভারঅল নজরদারির মধ্যে রাখা হবে। সো মোটামুটি যারা এখনো অ্যাডমিট হওনি দ্রুত অ্যাডমিট হয়ে যাও। আর আমি আবার বলছি, আমি ক্লাসে ব্যাক করবো কিছুক্ষণের মধ্যেই, আমরা অলরেডি বেশ কিছুক্ষণ সময় পার করে ফেলেছি। সো তোমরা যারা এখনো, আই রিপিট, যারা এখনো অ্যাডমিট হওনি দ্রুত অ্যাডমিট হয়ে যাও। আর তোমাদের হচ্ছে বলি যে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে? আমি আসলে সবসময় দেখছি না তো, তবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আমরা ক্লাস কি আর বেশি দূর অগ্রসর হব? তোমরা চাইলে ইনশাল্লাহ নিব। আচ্ছা 1 মিনিট আমি একটু রেস্ট নিচ্ছি, 1 মিনিটের জন্য। রাউটারটা উপরে দিয়ে, আচ্ছা ঠিক হয়ে গেছে, ওয়েট ওয়েট। ঠিক আছে, একটু ওয়েট করো, আমরা 1 মিনিট একটু ওয়েট করছি। ওকে, আচ্ছা আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি, আমরা মোটামুটি অনেক দূরে আসছি। আচ্ছা আমি আবারও বলছি, ক্লাসটা আমরা এখন তাহলে কন্টিনিউ করি। যে এখন মনে হয় ক্লিয়ার, রাইট? এখন ক্লিয়ার আছে। দেখো পরবর্তী অংশে তাইলে এখন কখনোই কি করবা না, হার্ট অ্যাটাকে যদি কেউ আক্রান্ত হয় কখনোই ফ্ল্যাট ভাবে শোবা না, অর্থাৎ আমরা যেভাবে ঘুমাই রাতের বেলা ওই। আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা হয়েছিল, 1 মিনিট, আমাদের সমস্যাটা দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো একটু ওয়েট করো তোমরা। সো যাদের আবারও বলছি, এটা আমার দিকে একটু তাকাও, তাইলেই বুঝতে পারবা। যাদের হার্টের সমস্যা থাকবে তাদের কি করা যাবে না কখনোই, তাদের কিন্তু আমাদের যে নরমাল যে সমস্যার কথা আমি বললাম, যে কখনোই কিন্তু তাদেরকে একদম এরকম ভাবে শোয়াবা না, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট করে শোয়ানো যাবে না। কি করবা, উঁচু করে শোয়াবা, অর্থাৎ উঁচু করে, উঁচু বলতে উঁচু বালিশ দিয়ে তাদেরকে শুতে দিবা। নাম্বার কথা হচ্ছে যে আরো কিছু এখানে ফ্যাক্টর আছে, যেমন ধরো যাদের হার্ট অ্যাটাকের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা জায়গায় রাখা যাবে না, অর্থাৎ অনেকে কি করো ঠান্ডা জায়গায় রাখো, এরকম পেন উঠলে ঠান্ডা জায়গায় রাখা যাবে না। কি বললাম, ঠান্ডা জায়গায় রাখা যাবে না, এটা ইম্পর্টেন্ট একটা কথা, রাখা যাবে না। নেক্সট কি, তারে কিন্তু খুব হেভি মিল দেয়া যাবে না, অর্থাৎ তার কিন্তু বেশি খাবার দাবার দেয়া যাবে না, অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না, অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না, অতিরিক্ত
খাবার দেওয়া যাবে না, অর্থাৎ নিষিদ্ধ। নেক্সট কি, তাকে এক্সারসাইজ করতে দেওয়া যাবে না, সেই সময় তাকে কিন্তু এক্সারসাইজ করতে দেওয়া যাবে না। যেমন ধরো যদি কেউ হার্ট অ্যাটাক বা এরকম আক্রান্ত হয় এবং সেই কন্ডিশনে দেখা গেল যে না সে সিঁড়ি বেয়ে উঠতেছে, কি বললাম, সিঁড়ি বেয়ে উঠতেছে, যদি সিঁড়ি বেয়ে ওঠে তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকটা আরো বেশি প্রলম্বিত হবে এবং তার মৃত্যুর সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যায়। তাহলে কি বললাম, হার্ট অ্যাটাকে কিছু কাজ কখনোই করবা না, কখনোই একদম চিত হয়ে শোয়াবা না, একটু বালিশ উঁচু করে শুতে দিবা। সেকেন্ড, ঠান্ডা জায়গায় তারে রাখা যাবে না। নাম্বার 3, তাকে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না। নাম্বার 4, তাকে কিন্তু কোনো অবস্থাতেই এক্সারসাইজ বা যেখানে ওয়ার্কলোড পড়ে সেটা করতে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে একটা মানুষের সিঁড়ি দিয়ে উঠতে গেলেই তার বুকে ব্যথা শুরু হয়ে যায়, যে 3 তলা 4 তলা যদি সিঁড়িতে উঠতে যায় বুকে ব্যথা শুরু হয়ে যায়, তার মানে তোমার মনে করতে হবে যে না তোমার হয়তো বা হার্টের কোনো সমস্যা হলেও হতে পারে। সো এরকম যদি লক্ষণ থাকে সবার উচিত অন্ততপক্ষে একটা ইসিজি করে ডাক্তারকে দেখানো। অন্তত একটা ইসিজি করে তুমি মোটামুটি নিশ্চিত হতে পারবা যে না তোমার আসলে এই ধরনের হার্টের সমস্যা নাই। সো তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা ক্লিয়ারিফিকেশন করলাম যে কি কি সমস্যা আমাদের হইতে পারে হার্ট অ্যাটাক হইলে, বা এগুলোর সমাধান আমরা কেমনে কেমনে করব সেটা নিয়েও একটা কথাবার্তা কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ বললাম। দেখো এরপরে আমরা যাই বাকি অংশগুলোতে। এখানে আমাদের হার্ট অ্যাটাকটা জানলাম আমরা, এবার শুনবো আমরা হার্ট ফেইলিউর নিয়ে একটু কথাবার্তা বলবো। হার্ট ফেইলিউর নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখো হার্ট ফেইলিউরটা কি, হার্ট ফেইলিউর, হার্ট ফেইলিউর, হার্ট ফেইলিউরটাকে আমরা বলতে পারি যে কোনো একটা জিনিসের, ধরো আমার হার্ট থেকে আমাদের সমগ্র দেহে, ধরো সমগ্র দেহে সাপোজ প্রতি মিনিটে হয়তো 2 লিটার রক্ত পৌঁছানো প্রয়োজন, পৌঁছানো লাগছে বা প্রয়োজন বল। এখন দেখা গেল যে আমার হার্ট প্রতি মিনিটে সেই 2 লিটার যতটুকু রক্ত পৌঁছানো প্রয়োজন আমাদের হ্যান্ড মাসল বা সমগ্র শরীরে, সেইটা পৌঁছাইতে পারতেছে না। সাপোজ ধরলাম সে প্রতি মিনিটে হয়তো বা 1 লিটার রক্ত পৌঁছাইতে পারতেছে। এই যে তার মোটামুটি পৌঁছানোর দরকার ছিল কত লিটার বলতো, তার কিন্তু হার্টের প্রয়োজন ছিল প্রতি মিনিটে কন্ট্রাকশন এরকম করে 2 লিটার রক্ত পৌঁছানো প্রয়োজন ছিল, কিন্তু সেটা না করে কি করতেছে, সে 1 লিটার পৌঁছাইতে পারতেছে। যেহেতু সে ঠিক মতো পৌঁছাইতে পারছে না, তার মানে কি বুঝতে হবে, তার মানে যে হার্টের যে মাসল, এই যে হার্টের যে মাসলের কথা বললাম অর্থাৎ মায়োকার্ডিয়াম, এই জায়গাগুলা কিন্তু শক্তি হারাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণে অ্যাকশন পটেনশিয়াল বা পর্যাপ্ত পরিমাণে আমাদের শক্তি উৎপাদন করতে পারতেছে না, অর্থাৎ এর কন্ট্রাকশন রেটটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কন্ট্রাকশন রেট কমে যাচ্ছে। তো এখন এটা কেন হইতে পারে, হয়তোবা হার্টে অক্সিজেন ঠিক মতো পৌঁছাচ্ছে না, এই কারণে হইতে পারে, হয়তোবা কোনো কারণে কোথাও হার্টের কোনো সমস্যা হয়েছে, এই কারণে এইগুলোর মাসলে ঠিক মতো কন্ট্রাক্ট করতে পারতেছে না বা পুষ্টি উপাদান পাচ্ছে না। তাইলে এরকম যদি হয় যে যতটুকু রক্ত আমাদের বডিতে প্রতি মিনিটে পৌঁছানো দরকার হার্টে, সে ততটুকু পৌঁছাইতে পারতেছে না বা তার থেকে কম পৌঁছাচ্ছে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলতে পারি হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউর, হার্ট ফেইলিউর মানে এমন না পুরো বন্ধ হয়ে গেছে এরকম না, আসলে তার যতটুকু কাজ করা উচিত ছিল সে ততটুকু কাজ করতে ফেল করতেছে, এই জন্য আমরা এটাকে বলতেছি হার্ট ফেইলিউর। তাহলে আমরা হার্ট ফেইলিউর জিনিসটাকে আমার মনে হয় ক্লিয়ার। সো এখন দেখো হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক, এগুলো তো মোটামুটি বললাম আমরা, তাই না? তো এখন আমাদের আর কাজ কি, আমাদের এটা মাথায় রাখবা যে কিছু কিছু ওষুধ কিন্তু যাদের এই যে হার্ট অ্যাটাক হইলে কি হইতে পারে বলতো, শ্বাসকষ্ট হয়। কি হয়, শ্বাসকষ্ট হয়। যেমন ধরো কোন একটা মানুষের শ্বাসকষ্ট হয়েছে, ঠিক আছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তখন কোন অবস্থাতেই তারে কিন্তু ব্যথার ওষুধ খাওয়াবা না। শ্বাসকষ্ট হইলে ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না কোনো অবস্থাতেই। অনেকে দেখি ইচ্ছা মতো ব্যথার ওষুধ খাও, কিন্তু এটা খাওয়ানো যাবে না, কারণ শ্বাসকষ্ট হইলে তুমি যদি তারে উল্টা ব্যথার ওষুধ খাওয়াও তাইলে কিন্তু তার শ্বাসকষ্ট কি হবে, উল্টা তার শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে। সো যদি কোনো কারণে কারো শ্বাসকষ্ট হয়, হইতে পারে
কোভিড-19 এর কারণে বা হইতে পারে অন্য কোনো কারণে, তাদের কিন্তু কোনো অবস্থাতেই ব্যথার ঔষধ দেয়া যাবে না। এগুলো মাথায় রাখতে হবে। সো আমাদের অলরেডি কিন্তু আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে দেখতেছো, যারা এখনো রিয়্যাক্ট দাও নাই দ্রুত রিয়্যাক্ট দিয়ে দাও। আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা আর কিছুক্ষণ কন্টিনিউ করব। সো আবারও বলছি, যারা এখনো রিয়্যাক্ট দাও নাই দ্রুত রিয়্যাক্ট দিয়ে ফেলো। এখন দেখো আমাদের স্ট্রোকটা কি, এটা একটু পড়ি আমরা। স্ট্রোক জিনিসটা কি, এটা একটু পড়বো। তার আগে আমরা একটা কথা বলছিলাম, অ্যারিথমিয়া। কি বলছিলাম? অ্যারিথমিয়াটা কি, অ্যারিথমিয়া এই জিনিসটা কি, এটা একটু ক্লিয়ার করতে হবে। দেখো অ্যারিথমিয়া এটা হচ্ছে, ধরো আমাদের কারো হার্ট বিট ধরো বা হার্ট রেট মনে করো 5 মিনিট, আমি এগুলো মিনিট দিচ্ছি, মিনিট বিট মনে করো, আমি এগুলো দিলাম, ঠিক আছে? ধরে নিলাম আমার একটা মানুষের এরকম ভাবে হার্ট রেট, প্রথম মিনিটে হয়তো তার হার্টবিট 70 প্রতি মিনিটে, দ্বিতীয় মিনিটে হয়তো বা 110, তৃতীয় মিনিটে হয়তো বা তার হার্টবিট হচ্ছে 60, চতুর্থ মিনিটে হয়তো বা তার হার্টবিট হচ্ছে 95। যদি এইরকম হয় যে কারো হার্ট রেট, মাথায় রেখো, কারো হার্ট রেট একটা সিমুলটেনিয়াস গতিতে যদি না যায়, যেমন ধরো প্রথম মিনিটে হয়েছে কত 70 প্রতি মিনিটে, দ্বিতীয় মিনিটে সেটা বেড়ে গেছে 110, আবার তৃতীয় মিনিটে সেটা কমে 60 হয়ে গেছে, চতুর্থ মিনিটে যে আবার বেড়ে 95 হয়ে গেছে। তো এরকম যদি অনিয়মিত হার্ট রেট হতে থাকে প্রতি মিনিটে, তাহলে সেইটাকে আমরা বলি অ্যারিথমিয়া। তাহলে আমরা কি বলতে পারি, যদি হঠাৎ করে হার্ট রেটের এরকম অনিয়মিত ছন্দ পতন ঘটে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো অ্যারিথমিয়া। এবং অ্যারিথমিয়া হইলে কি হয়, বুক ধুকফুক করে এই অ্যারিথমিয়ার কারণে। তাহলে আমরা মোটামুটি অ্যারিথমিয়া জিনিসটা কি এটাও কিন্তু একটু জানলাম। এখন আমাদের একটা ইনফরমেশন এখানে একটু মিসিং গেছে, সেটা আমি একটু এখানে বলে দিই। সেই ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হার্ট অ্যাটাক হইলে কোন ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর বেড়ে যায়। ধরো কারো হার্ট অ্যাটাক হয়েছে, আই রিপিট, কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কোন ফ্যাক্টর বাড়বে, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 ও ফাইব্রিনোজেন বেড়ে যাবে, ফ্যাক্টর 8 ও ফাইব্রিনোজেন বেড়ে যাবে। খুব ইম্পর্টেন্ট দুইটা মানে এমসিকিউ বলতে পারো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তাহলে হার্ট অ্যাটাক হলে কোন ফ্যাক্টর বেড়ে যাবে, ফ্যাক্টর 8টা বেড়ে যাবে আর ফাইব্রিনোজেনটা বেড়ে যাবে হার্ট অ্যাটাক হইলে। এগুলা কিন্তু রক্তের ফ্যাক্টর। রক্তের ক্লটিং ফ্যাক্টর কয়টা আমরা একটু জেনে নিই। রক্তের 13টা ক্লটিং ফ্যাক্টর থাকে। কয়টা? 13টা ক্লটিং ফ্যাক্টর থাকে। ক্লটিং ফ্যাক্টর থাকে 13টা। এখন দেখো আমাদের এই ফ্যাক্টর গুলোর মধ্যে কিছু জিনিস জানা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো আমাদের হচ্ছে ফ্যাক্টর 8, কি বললাম, এই ফ্যাক্টর 8 এর অভাবে কি হবে, 8টাকে আমরা এইভাবে লিখি বাংলায়, ফ্যাক্টর 8 এই ফ্যাক্টর 8 এর যদি ঘাটতি দেখা যায়, অর্থাৎ অভাব হইলে, তাহলে একটা রোগ হয়, সেটাকে বলা হয় কি, হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া কি বললাম, হিমোফিলিয়া এ, অর্থাৎ হিমোফিলিয়া এ। দেখো ফ্যাক্টর 8 এ এ আছে, এ তে 8, হিমোফিলিয়ার এ তে এ, তার মানে ফ্যাক্টর এ এর 8 এর অভাবে কোন রোগ হবে, এ রোগ হবে। কি এ রোগ, হিমোফিলিয়া এ হবে, হিমোফিলিয়া এ হবে। এছাড়া আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে। দেখো নেক্সট হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের মধ্যে আছে কি, ফ্যাক্টর বি নামেও একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর বি। ফ্যাক্টর বি, সরি ফ্যাক্টর 9, ফ্যাক্টর 9। এই ফ্যাক্টর 9 এর যদি অভাব হয় তাহলে যে রোগ হবে সেটাকে আমরা বলি হিমোফিলিয়া বি। কি বললাম, হিমোফিলিয়া বি। ফ্যাক্টর 9 এর অভাব হলে হয় হিমোফিলিয়া বি। তাহলে আমরা এতগুলো কথা এখান থেকে কিন্তু জেনে নিলাম।
এবার আমাদের কাজ হচ্ছে কি স্ট্রোক সম্পর্কে একটু ধারণা নেওয়া। কি বললাম, স্ট্রোক সম্পর্কে আমরা একটু জানবো বা সেই নিয়ে একটু আলোচনা করব। স্ট্রোক জিনিসটা কি সেটা আগে একটু প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব। স্ট্রোক, দেখো স্ট্রোকের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে আমরা দুইটা বেসিক টাইপ করতে পারি। প্রথমে আমরা একটু স্ট্রোক জিনিসটা কি জানবো। যদি আমাদের মস্তিষ্কে, কি বললাম, যদি মস্তিষ্কে ঠিক মতো অক্সিজেন বা রক্ত পৌঁছাইতে না পারে, ঠিক মতো রক্ত অক্সিজেন পৌঁছাতে না পারে, পৌঁছাতে না পারে, অথবা মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, অথবা মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, আই রিপিট, তাহলে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্ট্রোক। সেটা কি বলি? স্ট্রোক। তাহলে স্ট্রোকের এখানে আমরা জানলাম যে মস্তিষ্কে যদি ঠিকমতো রক্ত অক্সিজেন না পৌঁছায় তাহলে, অথবা মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, সেই জিনিসটাকে আমরা বলবো স্ট্রোক। মস্তিষ্কে যে ধমনী থাকে, দেখো মস্তিষ্কের আমাদের বিশেষ করে মস্তিষ্কের ভিতরে যে ধমনী সাপ্লাই দেয় সেই ধমনীটাকে বলি ক্যারোটিড ধমনী। কি বললাম? ক্যারোটিড ধমনী। মস্তিষ্কের ধমনীকে কি বলি? ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী, এটা আমরা বলতে পারি যে অন্তস্থ ক্যারোটিড ধমনী বলতে পারি, ক্যারোটিড ধমনী বলতে পারি। ঠিক আছে, এটা কই সাপ্লাই দেয়? আমাদের মস্তিষ্কে রক্ত সাপ্লাই দিলে হচ্ছে এই ক্যারোটিড ধমনী। আর এছাড়া একটা ক্যারোটিড ধমনী আছে, সেই ক্যারোটিড ধমনী কই সাপ্লাই দেয়? মনে করো এটা একটা মানুষ, সাপোজ, ঠিক আছে, এখন সেই মানুষটার ক্ষেত্রে তার যে মস্তিষ্ক আছে, ধরো এটা আমি একটা মস্তিষ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি, আর এই যে মস্তিষ্কের ক্ষেত্রে এই মস্তিষ্কের ভিতরের দিকে সাপ্লাই দিবে বা ব্রেইনে ক্যারোটিড ধমনী। আর এই যে তার ঘাড়, গলা, এই সব জায়গাতে কিন্তু আমাদের ক্যারোটিড ধমনী থাকবে। কি ধমনী? ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী এই জায়গাগুলোতে অক্সিজেন সাপ্লাই দিবে। তো এখন তাইলে এই যে দুইটা সমস্যার যে কোনো একটা হইলেই স্ট্রোক হবে। এই জন্য স্ট্রোককে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? স্ট্রোককে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। কি বললাম? ইসকেমিক বা ইসকেমিক স্ট্রোক, যেটাই বলি, ইসকেমিকও বলি বা ইসকেমিক যেটাই বলি, ঠিক আছে, ইসকেমিক স্ট্রোক। অথবা আমাদের আরেকটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক, একটু এগুলো জানবা। এগুলা কিন্তু তোমার গাজী স্যারের বইয়ে নাই, বাট আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই প্রয়োজনীয়। ইসকেমিক স্ট্রোকটা কি হয়? যদি এই যে মস্তিষ্কে ঠিকমতো রক্ত বা অক্সিজেন না পৌঁছাইতে পারে, মস্তিষ্কে যদি ঠিকমতো রক্ত বা অক্সিজেন না পৌঁছাইতে পারে, অর্থাৎ অক্সিজেনের যদি ঘাটতি হয়, গ্লুকোজের যদি ঘাটতি হয়, কোথায়? মস্তিষ্কে, বা রক্ত ঠিকমতো না পৌঁছাইতে পারে, যে স্ট্রোকটা আমরা বলি সেটাকে বলি ইসকেমিক স্ট্রোক। আর একটা কি? যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। কি বললাম? মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয় সেটাকে বলি হেমোরেজিক স্ট্রোক। এখন এই দুইটার মধ্যে কোন স্ট্রোকটা বেশি মারাত্মক? এখানে আসলে দুইটাই মারাত্মক, তবে হেমোরেজিক স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ করে যে স্ট্রোক হয়, এই স্ট্রোকে সাডেন ডেথ হয়, অর্থাৎ হঠাৎ করে মারা যাওয়ার প্রবাবিলিটি দেখা যায়। কি বললাম? যে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরেই মারা গেছে, হয়তো বা হেমোরেজিক, অর্থাৎ মস্তিষ্কে রক্ত জমে গেছে রক্তক্ষরণের ফলে, এজন্য সে সাথে সাথেই বা কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। তাহলে বলতে পারি যে আমরা যে দুইটা স্ট্রোকই মারাত্মক, তবে হেমোরেজিক স্ট্রোকে সাডেন ডেথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন কথা হচ্ছে যে এই যে অক্সিজেন সাপ্লাই ব্রেন কেন লাগবে? ব্রেন না পাইলে কি সমস্যা? দেখো আমাদের মস্তিষ্কের কিন্তু খাদ্য কি জানো? মস্তিষ্কের খাদ্য কিন্তু বলা হয় গ্লুকোজ। তাকে গ্লুকোজ, অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গ্লুকোজ কিন্তু ব্রেনের সেলগুলো বেঁচে থাকার জন্য লাগে। যদি আমরা ঠিকমতো মানে গ্লুকোজ ব্রেন সেলে না পৌঁছাইতে পারে তাহলে কিন্তু আমাদের ব্রেনটা মারা যাবে, অর্থাৎ ব্রেন ডেথ ঘটবে, ব্রেন ডেথ। আর ব্রেন যদি মারা যায় তাহলে সেই মানুষ আলটিমেটলি কি হবে?
অবশ্যই সেই মানুষও মারা যাবে। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে জানলাম। তো মোটামুটি এইখান থেকে আমরা অনেক দূর পর্যন্ত এখানে কন্টিনিউ করছি। তো এবার চলো আমরা সামনের দিকে এগোই। তো আমি আজকে আর বেশি দূর যাইতে যাচ্ছি না, অলরেডি অনেকক্ষণ ক্লাস নিয়েছি ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে আমি শেষ মুহূর্তে বলছি, যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি, আইডিপি যারা এখনো আমাদের এই কোর্সে ভর্তি হওনি, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। এবং আমরা কিন্তু মোটামুটি তোমাদেরকে কিন্তু চমৎকার চমৎকার কিছু জিনিস এই কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আইডিপি চমৎকার কিছু জিনিস তোমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবা। সুতরাং যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে কিভাবে ভর্তি হইতে হবে সেগুলোর ইন ডিটেলস দেখো আমার এই ভিডিওর বা এই লাইভেরই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ওই ডেসক্রিপশন বক্সের ইয়াগুলো ফলো করে আমাদের কিন্তু কোর্সে ভর্তি হইতে পারবা। আমরা একটা কথা বলি, আমাদের এই কোর্সে কিন্তু মোটামুটি এতটুকু বলতে পারি যে আমাদের এই কোর্স করলে তোমরা যে তোমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে, সহজ কথায় আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ লেভেল বেস চেষ্টা করি। অনেক নামি দামি বা অনেক রিনাউন্ড বা কোচিং দেখবা, তাদের হয়তো স্টুডেন্ট ভর্তি হয় 30,000 40,000, সেইখানে চান্স পায় 1,000 1200। কিন্তু দেখো 30,000 40,000 স্টুডেন্টের মধ্যে 1,000 বা 1200 স্টুডেন্ট চান্স পাওয়া এমন আহামরি কোনো বিষয় কিন্তু নয়। আমি আবারও বলছি যে এগুলো কিন্তু আহামরি কোনো বিষয় না। কিন্তু তোমরা যদি আমাদের চান্স পাওয়ার রেশিওটা দেখো, দেখবা আমাদের স্টুডেন্ট অনুপাতে আমাদের চান্স পাওয়ার রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। ইভেন আমাদের কিন্তু এখান থেকে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি বা এসএসসি তে A+ ছিল না। দেখো তোমরা চাইলে আমাদের এই গ্রুপটা একটু ঘুরতে পারো, ঘুরলে বুঝতে পারবা যে এরকম স্টুডেন্টও চান্স পাইছে। সো এতটুকু বলতে পারি যে আমাদের এই কোর্সে যদি তোমরা ভর্তি হও, তোমরা বেস্ট যে কোনো জায়গা থেকে ভালো সার্ভিস পাও। আর আমরা একটা স্পেশাল নোটস দিই, যেটাকে আমরা বলি বুলেট পেজ নামে অভিহিত করি। তো এই বুলেট পেজটা থেকে কিন্তু গতবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে 95% কমন আসছে আলহামদুলিল্লাহ। সো যারা এই বুলেট পেজটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল, তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করেছে। সো আমরা এতটুকু বলি যে এই বুলেট পেজটা থেকে তোমরা ইনশাল্লাহ কিছু না হলেও 85% কিন্তু কমন পাবা। এবং সেই শীটগুলো যে খুব বড় এরকম না, যেমন জৈব যৌগের বুলেট পেজটা মোস্ট প্রবলি 10 থেকে 12 পেজের মতো ছিল। তো এইরকম ভাবে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের বুলেট পেজ শর্ট করে দিব। আর দাগানো বইগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। এখন দাগানো বইগুলা কিভাবে প্রোভাইড করব? প্রথম কথা হচ্ছে আমরা দাগানো বইগুলা তোমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে সেন্ড করব। বুলেট পেজগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে সেইখানে সেন্ড করব। ইতিমধ্যে অলরেডি বেশ কিছু স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের টার্গেট, আমি সত্যি কথা বলি, আমাদের মোটামুটি স্টুডেন্ট টার্গেট হচ্ছে যে অন্তত পক্ষে আমরা যেন এবার 100 স্টুডেন্ট আমরা পড়াতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট অ্যাটলিস্ট। তো আমাদের মোটামুটি এখন পর্যন্ত আমরা যেহেতু এই মাত্র 4 থেকে 5 দিনের মতো প্রচারণা চালিয়েছি, তো আউটকাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। 21 জনের মতো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভর্তি হয়েছে এই 3-4 দিনের মধ্যে। তো আশা করছি ইনশাল্লাহ, যেহেতু 17 তারিখ থেকে কোর্স, তোমাদের জন্যই কিন্তু এই লাইভ ক্লাসগুলো নেওয়া। আসলে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে সেগুলো দেখানোর জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। সো আমরা আশা করি যে তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে এবং ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবা এবং আলটিমেটলি এইগুলা থেকে ইনশাল্লাহ আসবে। আমার মনে হয় যেগুলো আমি বুঝিয়েছি কারো তো বুঝতে অসুবিধা নাই। সো তোমরা যদি অ্যাটলিস্ট ক্লাসগুলোও করো, আমাদের ক্লাসগুলোও যদি ঠিক মতো করো আলহামদুলিল্লাহ, তাহলেও ইনশাল্লাহ তোমাদের কিন্তু কোর্সটা সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা এই 5 মাসের কোর্সটা কিন্তু শুধু যে 5 মাস বিষয়টা এরকম না, 5 মাসে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হবে, আমরা 2 বার রিভিশন করব। তারপরেও কিন্তু যে অ্যাডমিশনের আগে যদি সময় থাকে, সেখানে আমরা সব সময় তোমাদের অন টাচে রাখবো যে কিভাবে পড়তে হবে, পরীক্ষার 1 মাস আগে কিভাবে পড়বা, পরীক্ষার 15 দিন আগে কিভাবে পড়বা, সবগুলোর কিন্তু একটা প্রিসাইজ গাইডলাইন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এইগুলা কিন্তু আমরা কিন্তু এইভাবেই দিচ্ছি। সো ক্লাসগুলো আমি আবারও বলছি যে যারা আমাদের এই কোর্সটা করতে চাও তাদেরকে বলবো যে তোমরা আমাদের গ্রুপে অনেক অনেক ক্লাস আপলোড দিয়ে আছে, তোমরা কাইন্ডলি ক্লাসগুলো একটু দেখো, সময় নিয়ে দেখো। সো তোমরা কাইন্ডলি হচ্ছে যে বিভিন্ন নামে পড়ে যে না এই কোচিং সেই কোচিং, এই নামে পড়ে বিভ্রান্ত হয়েও না। তোমরা যেন এমন একটা জায়গায় ভর্তি হও যেখানে তোমাকে বেস্ট সার্ভিস দিবে। মেইন কথা হচ্ছে অধিকাংশ কোচিং কিন্তু কোয়ান্টিটি হিসাব করে। এখন 30,000 স্টুডেন্টের মধ্যে যদি 1,000 স্টুডেন্ট চান্স পায়, সেটা কিন্তু কোনো কোয়ালিটি হইল না, সেটা কিন্তু কোয়ান্টিটি।
সো তোমাকে দিতে হবে যে না, আমার যদি 100 জন স্টুডেন্ট থাকে, এই 100 জনের মধ্যে অন্তত পক্ষে যেন আল্লাহর রহমতে 40 জন চান্স পায়। এটা হচ্ছে কোয়ালিটি। তো আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি যে এই 100 জন স্টুডেন্ট আমাদের এই ব্যাচে থাকলে অন্তত পক্ষে 40 জনের কাছাকাছি ইনশাল্লাহ চান্স পাবে, হয়তো বা 2-1টা প্লাস বা মাইনাস হতে পারে। তো আমরা এতটুকু আশাবাদী। আর অবশ্যই আমাদের যে নোটস গুলো আছে, বুলেট পেজ আমরা বলি, এইটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, আর আমাদের এই ক্লাসগুলো খুব মনোযোগের সাথে করতে হবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো যারা এতক্ষণ ক্লাস করেছো মনোযোগ দিয়ে, তাদেরকে অবশ্যই বলবো আমাদের আরো ক্লাস আছে, সেগুলো দেখো, দেখে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এখানে ভর্তি হয়ে যাও। আমাদের 17ই আগস্ট থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে, এবং বেস্ট সার্ভিস পাবা ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে। এবং ডিএমসি টপার ইনশাল্লাহ ভবিষ্যতে খুব শীঘ্রই বাংলাদেশের অন্যতম একটা রিনাউন্ড কোচিং সেন্টার হতে যাচ্ছে, বা রিনাউন্ড একটা প্রাইভেট ব্যাচ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।